এক্সটেনশন দিয়ে ট্রান্সলেট করে। ওকে, হ্যালো এভরিওয়ান। আমাদের গুগল অ্যাড, অডিট, রিপোর্টিং, অপটিমাইজেশন ক্লাসের আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস। হ্যাঁ, তো যেহেতু আমরা Kabar. সলো ওকে, তো টোটাল ক্লাসের ওভারভিউ সিনারিওটা যদি একটু রিক্যাপ করি, দেখেন আমরা প্রথমের দিকে শিখেছিলাম, একদম প্রথম ক্লাসে শিখেছিলাম যে অডিটর মাইন্ডসেট। সেখানে আমরা ডিটেইলে আলোচনা করেছিলাম যে অ্যাজ এ অডিটর যখন যখন আমরা একটা প্রজেক্ট স্টার্ট করব, স্টিল Uy, তো আমরা আমাদের টোটাল ক্লাসের ওভারভিউটা যদি আর একবার রিক্যাপ করি, মেবি এটা একটু ইজিয়ার হবে আমাদের জন্য। যেমন আমরা কোর্সের প্রথম ক্লাসে রেখেছিলাম আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাড অডিট ফান্ডামেন্টাল। লাইক যখন আমরা একটা প্রজেক্ট ক্লায়েন্ট থেকে অনবোর্ড করব, দেন আমাদের যখন কাজটা স্টার্ট করতে হবে, দেন কোন কোন মাইন্ড সেট আপটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই এসেনশিয়াল টু স্টার্ট মাই অডিট অ্যান্ড অপটিমাইজেশন প্রজেক্ট। দেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট লেভেল স্ট্রাকচার ডিপ ড্রাইভ, ট্র্যাকিং, অডিট অ্যান্ড অপটিমাইজেশন উইথ রিপোর্টিং এটা শিখেছিলাম। তো ওখানে হচ্ছে একজন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের কারেন্ট স্ট্যাটাস অ্যাজ পার দেয়ার বিজনেস গোল, সেটা কতটুকু ডাটা অ্যাকুরেসি আছে, অর্থাৎ কনভার্সন ট্র্যাকিংটা কতটা ভালোভাবে সেট আপ করা আছে, আদৌ ওইটা সঠিক ট্রিগারের সাথে সেট আপ করা কিনা, এইটাকে চেক করা, দেন একটা রিপোর্ট জেনারেট করা। এটা কিভাবে করতে হবে এটা শিখেছিলাম। দেন থার্ড ক্লাসে ছিল হচ্ছে আমাদের সিআরও অডিট, যেটা ওইটার উপর রিপোর্টিং অ্যান্ড অপটিমাইজেশন রিকমেন্ডেশন। কারেন্টলি আমরা যেহেতু একজন সিআরও এক্সপার্ট, দ্যাট আর নট অনলি সিআরও এক্সপার্ট, উই আর জাস্ট কনসালটেন্ট। লাইক আমরা আমাদের গুগল অ্যাড স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের জন্য ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইট বলেন কিংবা তার বিজনেস গোল অনুযায়ী তার ওয়েবসাইটের স্ট্রাকচারটা ওয়েল অর্গানাইজড আছে কিনা, এই জিনিসটার ওভারভিউ দেখে আমরা তাকে একটা প্রেডিক্ট করব, লাইক আমাদের অডিট রিপোর্টের থ্রুতে। বাট আমরা কিন্তু এন্ড অফ দ্য স্টোরি সিআরও অপটিমাইজেশন করতে পারি না। মানে এটার জন্য ডেফিনেটলি ক্লায়েন্টকে তার যদি পার্সোনাল আপনার ওয়েব ডেভেলপার থাকে, দ্যাট কিংবা যদি না থাকে তাকে হায়ার করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের সার্ভিসটা সেলিং এর জন্য একটা অনেক বড় একটা অবস্ট্রাকেল। লাইক আমি নিজে আপনার সিআরওর গিগ দেইনি, কারণ আপনারা যদি সিআরওর গিগটা দিতে চান, আপনারা দেখবেন যে ওখানে ফাইবার ফিচারগুলো এমনভাবে রেখেছে, ওখানে কিন্তু ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের কোডিং এবং হচ্ছে আপনার সেন্স, যেটা লাইক অ্যাজ এ ডেভেলপার মাইন্ডসেট যা যা থাকতে হয় এবং ইমপ্লিমেন্টেশনের দক্ষতা থাকতে হয়, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, আদারওয়াইজ আপনি গিগ দিতে পারবেন না। তো অনেকে দিয়েছে, তারপরেও কিন্তু তারা ভালো কোনো কনভার্সন রেজাল্ট, আই মিন অর্ডার, তারা জেনারেট করতে পারে নাই ওই গিগ থেকে, আমি দেখি নাই এখনো পর্যন্ত আমাদের দেশে। ওকে, তো মেইনলি ডেভেলপার যারা তারাই আর কি সিআরওর গিগ দেয়, কিন্তু আমাদের ফান্ডামেন্টালটা কিন্তু তার সাথে ক্রস। লাইক আমরা হচ্ছে যেহেতু অডিটর, আমাদেরকে সিআরওটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হয়, কারণ আমাদের ক্যাম্পেইন থেকে রেজাল্ট জেনারেট করতে হলে আপনার ওয়েবসাইটটা, ক্লায়েন্টের ওয়েবসাইটটা অপটিমাইজেশন থাকা খুবই জরুরি। ওকে, তো আমরা কিন্তু সিআরও এক্সপার্ট এটা বলা যাবে না, হ্যাঁ, একটু ত্রুটি আছে। মানে আপনি হচ্ছেন, বলতে পারেন যে আই এম এ সিআরও কনসালটেন্ট। লাইক আমি তোমাকে প্রেডিক্ট করতে পারি যে অ্যাজ এ সিআরও স্পেশালিস্ট, বিজনেসের গোল সেটা হোক লিড অথবা ই কমার্স, আমি হচ্ছে তোমার ওয়েবসাইটটা অডিট করে তোমার নিশে অনুযায়ী সেটা অর্গানাইজড আছে কিনা এইটা দেখে তোমাকে একটা কনসালটেন্সি সার্ভিস দিতে পারি, আদারওয়াইজ একটা অডিট রিপোর্ট দিতে পারি ফর নেক্সট ইমপ্লিমেন্টেশন। আপনারা অনেকে কিন্তু অডিটের গিগ দেওয়ার সময়ও আমি দেখেছি তারা হচ্ছে গিগ ডেসক্রিপশনে সিআরও ব্যাপারটাকে অনেক হাইলাইট করে। হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা বেস্ট স্কিল এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস একটা স্কিল। তো সিআরও আমরা বলবো, বাট আপনারা যে লিমিটেশনটা মাথায় রাখবেন, ক্লায়েন্টকে যখন অনবোর্ড করবেন, আপনার সার্ভিস সম্পর্কে ডিটেল এক্সপ্লেন করবেন, দেন আপনারা কিন্তু এটা মেকশোর করতে ভুলবেন না যে আমি সিআরও এক্সপার্ট ফর গিভ ইউ দ্য বেস্ট প্রেডিকশন।
but you need to hire some web developer to fix everything as per my audit report. যদি এটা না বলেন, অনেক ক্লায়েন্ট কিন্তু অডিটের পর আপনাকে ফোর্স করবে যে তুমি আমাকে সিআরও সার্ভিস দিবে বলেছিলে। সিআরও সার্ভিস দিব বলি নাই, সিআরও অডিট রিপোর্টিং করব এটা বলেছি। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলা মাথায় রাখবেন, কারণ অর্ডার নেওয়ার পরে এগুলা নিয়ে কিন্তু কমপ্লিকেসি তৈরি হয়। ওকে, দেন হচ্ছে আমরা সার্চ ক্যাম্পেইনের অডিট মডেল স্টার্ট করছিলাম। টোটাল সার্চ ক্যাম্পেইনের জন্য কি কি অডিট ফ্রেমওয়ার্ক থাকে এবং কোন কোন টপিকগুলোর উপর আমরা একটা পারফরমেন্স যাচাই করে একটা রিপোর্ট বানাতে পারি, দেন অপটিমাইজেশন স্টেপে যেতে পারি, এ সম্পর্কে যে টোটাল ফ্রেমওয়ার্ক আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি। দ্য overall scenario will be the same once we start our search campaign audit reporting. Then just scenario will be sometime different, that completely depend on client business niche. So you should just minimize as per your current status. If you think like your client business niche that are indicate a lead business, then you should make it through focusing a lead business fundamental. And if it will be go with e-commerce business, you just translate it with e-commerce fundamental. But the overall scenario, the overall working plan, the overall search term plan, that will be the same. ওকে, অ্যান্ড দেন আমি আপনাদেরকে পারফরমেন্স ব্যাক্স ক্যাম্পেইনের হচ্ছে অডিট রিপোর্টিং অপটিমাইজেশন সব কিছু শিখিয়েছিলাম। সেখানেও আমি লিড এবং ই কমার্স বোথের জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হবে সেটা কমপ্লিট করেছি। দেন এখন যেটা আমরা শুরু করেছি, গত ক্লাসে ছিল হচ্ছে আপনার আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, লেজিট বলেন কিংবা কেওয়ার্ক। এখানে আমরা যে স্কিলটা এতদিন ধরে আয়ত্ত করার চেষ্টা করলাম, এইটা কিভাবে ক্লায়েন্টকে সেল করব এবং হাই ক্লায়েন্ট কিভাবে অনবোর্ড করতে পারি, হাই প্রাইস টিকিট ক্লায়েন্ট যেটাকে বলে, সেটা কিভাবে অনবোর্ড করতে পারি। ইন দ্য মেন টাইম একটা সার্ভিস লাইক অডিট রিপোর্টিং দেন অপটিমাইজেশন, এটাই শেষ না, আমরা যেন ওই ক্লায়েন্টকে লং টার্ম আমরা যেন জবাই করতে পারি। স্যারের ভাষায় যদি বলি যে একটা ক্লায়েন্টকে লং টার্ম তার একটা অপটিমাইজেশন প্রোটোকল, নেক্সট ইমপ্লিমেন্টেশন, রিকমেন্ডেশন, কোন ফানেল যে আমরা কি স্টেপ নিয়ে ক্লায়েন্টকে নতুন প্রপোজাল দিতে পারি, সব কিছু আমি এখানে ডিটেইলে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে 11 নম্বর ক্লাস। আমি বলেছিলাম আমার ক্লাস হয়তো বা 12টা অথবা 11টা যাবে এবং ডিউরেশন হবে 25 ঘন্টা মতো। আপনারা যদি একটু ক্যালকুলেট করেন, আমাদের কিন্তু অলরেডি 25 ঘন্টা ওভার হয়ে গেছে। দ্য রিজন ইজ লাইক আই ডেফিনেটলি মোর কনসিয়াস অ্যাবাউট I should never skip any fundamental that you should miss, because in the future if you take a project, you don't feel like no, I don't have any idea about the niche. You should confident, I know the Google Ad fundamental, I know the funnel strategy plan, and I know what will be the efficient step for every funnel stage. So as you should have that confident, that was my aim to explain in detail. That's why the time duration already crossed over 25 hours. But 25, not 25. Then যেহেতু আমার মনে করেন যে টাইম ডিউরেশন থেকে কখনো প্রায়োরিটিতে রাখি নাই, কারণ আমার ইন্টেনশনটা এমন ছিল যে আপনারা যেন সবকিছু শেখেন। এখন আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসের টপিকটা থাকবে, যেহেতু আমরা আমাদের টোটাল কোর্স ওভারভিউ, হ্যাঁ এখানে আপনাদেরকে আমি কখনো কখনো শপিং ক্যাম্পেইনের কিছু কিছু ইনসাইডও শেয়ার করেছি, যে শপিং ক্যাম্পেইনে কি কি বিডিং দেওয়া যায় না যায় না, কি কি বাধা আমাদের আছে। হ্যাঁ, এবং পারফরমেন্স দিক থেকে যদি ধরেন ক্যাম্পেইন টাইপ গুগলের আন্ডারে তো প্রচুর থাকে, তাই না? তো কোন ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কোন ইসের জন্য, বিজনেস ইস্যুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা ভালো রেজাল্ট জেনারেট করে, কারণ আমাদের এন্ড অফ দ্য স্টোরি ক্লায়েন্টকে একটা ভালো পারফরমেন্স জেনারেট করে দেখাতে হয়, একটা বিগ চ্যালেঞ্জ এটা আমাদের জন্য। তো আপনাদের যদি বলি যে আপনারা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ক্যাম্পেইন ট্রাই করে দেখতে পারেন, কোনটা থেকে বেস্ট রেজাল্ট আসে, দেন আপনি সেটার উপর একটা ভালো দক্ষতা পাবেন। বাট ওই ইনাফ টাইমটা আপনার কাছে তখনই থাকবে যদি আপনি আউট অফ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট হ্যান্ড করতে পারেন। এখানে আপনার রিভিউ গিভেনের প্রবলেম নাই, আপনার একটা পার্সোনাল একটা থাকে, ফ্লুয়েন্সি থাকে, যে
সব ক্যাম্পেইনের ফান্ডামেন্টাল পারফরমেন্স ওভারভিউগুলো এক্সপ্লোর করার। বাট আপনারা তো মার্কেট প্লেসেও ঢোকার প্ল্যান করবেন অবশ্যই, কিংবা অনেকে কাজ করছেন। তো ওখানে একটা চ্যালেঞ্জ থাকে যে একটা এমন স্ট্র্যাটেজি ক্লায়েন্টকে বলতে হবে যেটা যেন ওয়ান টাইম অনবোর্ড হয়, কিংবা ওয়ান টাইম একটা শর্ট টাইমে একটা পারফর্ম জেনারেট করা যায়। দেখি না, আমার আমার যে স্কিলটা আমি কাজের ক্ষেত্রে যেটা পেয়েছি, সেই সিনারিও থেকে আপনাদেরকে বলেছি কোন ক্যাম্পেইনটা কোন কোন বিজনেস কোন স্টেজ কিংবা কোন ফাইনাল স্টেপের জন্য বেনিফিশিয়াল। তো সরি ভাইয়া, এখনো প্রচুর কাশি। ওকে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন আর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে মূলত আমাদের কোর্সের ওভারভিউটা ছিল। আমি ওই দুটো ক্যাম্পেইনকে বেশি হাইলাইট করার চেষ্টা করেছি, কারণ আমি পার্সোনালি এই দুটো ক্যাম্পেইনের অডিট রিপোর্টিং এর কাজ করি। সামটাইম অন্যান্য ক্যাম্পেইনও আসে, বাট আমি রেজাল্ট জেনারেটের দিক থেকে আমি এই দুটো ক্যাম্পেইনকে বেস্ট বলে মনে করি। এবং গুগলের অ্যালগোরিদম নিজেও এটা স্বীকার করে যে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যখন ফাইনালিস্টের প্ল্যান অনুযায়ী ওয়ান বাই ওয়ান সার্চ, তারপর পারফরমেন্স ম্যাক্স, দেন সলো প্রোডাক্ট কে কিংবা সলো ক্যাটাগরি সার্ভিস নিয়ে একেবারে একটা একটা করে টপ পারফর্মিং লোকেশনের উপর ক্যাম্পেইনগুলো চালানো হয়, ওইখান থেকেই কিন্তু বটম অফ দ্য ফানেলের রেজাল্ট ওভারভিউটা জেনারেট করা পসিবল হয়। এবং গুগল নিজেও বলে এই দুইটা ক্যাম্পেইন গুগলের সমস্ত প্ল্যাটফর্ম কভার করতে সক্ষম। মানে গুগল তার যতটুকু ক্যাপাবিলিটি আছে, যে যে প্ল্যাটফর্মগুলো সে টাচ করে কনভার্সন জেনারেট করে, এমন দেম সমস্ত প্ল্যাটফর্মগুলো এই দুটো ক্যাম্পেইন দিয়ে কভার করা পসিবল। তো দ্যাটস দ্য রিজন I make my whole Google Ad audit course by focusing the search and performance max campaign setup, audit and over or reporting overview. চলেন এবার মেন ক্লাসে চলে যাই। আজকে আমি শুরু করব সার্চ ক্যাম্পেইনের আপনার অডিট রিপোর্টিংটা, একেবারে ফাইনাল যেটা আর কি টেম্পলেট আমি আপনাদেরকে দিব, সেইটা আমি নিয়ে আসছি। এইটা নিয়েই আজকে আমরা ধাপে ধাপে আগাবো ক্লাসে। আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার আলোচনা করা কোনো টপিক নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কারণ আজকের পর সার্চ ক্যাম্পেইনের ফান্ডামেন্টাল নিয়ে আমরা আর কথা বলবো না, স্পেশালি রিপোর্টিং এর। কারণ অপটিমাইজেশনটা আমি আমার ক্লাসের রিপোর্টিং পার্টটা না যতটা ফোকাস করছি, এর থেকে মেবি আপনাদেরকে গুগলের ফাইনালিস্টের অনুযায়ী অপটিমাইজেশন প্ল্যানটা আরো বেশি শেয়ার করছি। কারণ শুধু রিপোর্টিংটাই সব না, আপনি ওই রিপোর্টিংটা ইমপ্লিমেন্টেশনের পর যদি একটা ক্লায়েন্টকে তার ভালো রেভিনিউ জেনারেট না করে দিতে পারেন, আপনার এই অডিট রিপোর্টের কোনো ভ্যালু নেই। তো আমি কিন্তু আমার ক্লাসে টোটাল যদি আমি একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করি, আমি 60% আপনাদের মনে করেন যে অপটিমাইজেশনটা কিভাবে করলে ইফিশিয়েন্টলি শর্ট টাইম রেজাল্ট জেনারেট করা যায় এইটা শিখিয়েছি সব ফানেল স্টেজ অনুযায়ী। আর 40% আমি রিপোর্টিংটা কিভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করা যায় এইটা শিখিয়েছি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, আপনারা একটু কষ্ট করে আমাকে বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওহো, এখন 102। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান টু জয়েন, বিকজ আজকের ক্লাসটা অনেক 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 স্পেশাল। হ্যাঁ, আমরা এই যে কষ্ট করলাম এতদিন ধরে ধৈর্য নিয়ে এত কিছু শিখলাম, তার একটা মানে একটা ক্যাম্পেইনের ফুল ওভারভিউ আজকে শেয়ার হতে যাচ্ছে। তো আপনারা একটু কষ্ট করে আমাকে বলেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। আপনারা অনেক কিছু। ওকে। এই জয়দেব দাদা, জালাল ভাইয়া, জেসমিন আপু, খাদিজা আপু, এই মানুষগুলার কথা না বললেই নয়, কারণ কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, আমার মনটাও খারাপ হচ্ছে, কারণ আমি আপনাদেরকে মিস করব। তো এই মানুষগুলা সেই শুরু থেকে, আইভি আপু, তারপরে রবিউল ভাইয়া, এরা শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে। ভাইয়া শেয়ারিং দেয়ার ভ্যালুয়েবল থট ইন এভরি স্টেপ। আমি কত জ্বালিয়েছি। ভাইয়া আমার স্ক্রিন দেখা যায় কিনা বলেন, আমাকে শোনা যায় কিনা জানান। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনারা এতটুকু সাপোর্ট না দিতেন, মেবি ক্লাসটা এতটা স্মুথলি নেওয়া যেত না। ওকে। তো আমি এতক্ষণ বলছিলাম 11, তাহলে আজকে ক্লাস 12। দাঁড়ান তো দেখে আসি আপনাদেরকে আমি লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট টাস্ক কত নাম্বার দিয়ে দিয়েছিলাম। দেখছেন অবস্থা, ভুলে গেছি। অ্যাসাইনমেন্ট টাস্ক ছিল না মেবি লাস্ট ক্লাসে, এইটাই হচ্ছে রিজন আজকে আমি 11 বলে ফেলছি, কারণ গত ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল না। উম ওইটা ছিল হচ্ছে 10 নাম্বার। হ্যাঁ, রাইট। লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল গত ক্লাসের আগের ক্লাসে, সেটা ছিল 10। লাস্ট ক্লাস ছিল 11, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 12। ওকে, গ্রেট।
তাহলে 13টা ক্লাস করবো আমরা টোটাল। হুম। ওকে, কাম টু দ্য পয়েন্ট। দেখেন, আমি এখানে আজকে ক্লাস টপিক রেখেছি যে গুগল অ্যাড সার্চ ক্যাম্পেইন রিপোর্ট এক্সট্রাকশন প্রোটোকল। হ্যাঁ, এটা প্রোটোকল বলার পেছনে রিজন আমি গতদিন বলেছিলাম যে আমাদের কি কি প্রোটোকল আছে অডিট রিপোর্টিং সেন্ডের জন্য। এখন এটা নিয়ে আলোচনা করি। তো দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যদি একটু মনে করেন ক্লাসের বলা কথাগুলো, সেগুলোর আলোকেই আজকে রিপোর্টটা কিন্তু আমি তৈরি করেছি। মানে আমি আপনাদেরকে যে যে আর কি ফ্রেমওয়ার্ক শেয়ার করেছিলাম, যে সার্চ ক্যাম্পেইন অডিট ফ্রেমওয়ার্ক, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অডিট ফ্রেমওয়ার্ক, আপনারা যদি একটু ডগগুলো ওপেন করেন তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আমার কথার সাথে মিল পাবেন। সেখানে আমি সার্চ ক্যাম্পেইনের অডিট ফ্রেমওয়ার্কে বিডিং স্ট্যাটাস, কনভার্সন, গোল অ্যাটাচমেন্ট, দেন হচ্ছে গুগল অটোমেটিক অ্যাসেট জেনারেশন, লোকেশন টার্গেটিং, দেন অডিয়েন্স টার্গেটিং, এক্সিস্টিং কিওয়ার্ড স্ট্যাটাস, নিউ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, ডিভাইস অ্যান্ড ক্যাম্পেইন অ্যাড স্ট্রেংথ, এই টোটাল 10টা সিনারিও আমি সার্চ ক্যাম্পেইনের জন্য রিক্যাপ করেছিলাম। তো ওই 10টা ইনসাইটের জন্য আমি বলেছিলাম প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা সেটা লিড অথবা ই কমার্স যেটাই বলেন, সেটার জন্য আমরা এই 10টা কি ম্যাট্রিক্সের উপরেই আমাদের অডিট রিপোর্টটা ফোকাসিং করব। কারণ একটা ক্যাম্পেইনের পারফরমেন্স ইনসাইট এর বাহিরে আর কোনোভাবে জেনারেট করা পসিবল না। তো এই 10টা আপনার হচ্ছে অডিট ফ্রেমওয়ার্ক যেটা সার্চ ক্যাম্পেইনের জন্য আমি রিকমেন্ড করেছি, এগুলোরই কিভাবে একেবারে বেসিক সেটআপ থেকে অ্যাডভান্স আপনার বিড অ্যাডজাস্টমেন্ট সেটআপ পর্যন্ত এটাকে আরো আপনার ওয়েল অর্গানাইজডলি অপটিমাইজ করা যায়, সমস্ত সিনারিওগুলো আমি শেয়ার করেছি। তো এই সেই 10টা টপিক উপরে ডিপেন্ড করেই আজকের এটা টোটাল সিনারিও। তো হয়তো বা কত ক্লাসগুলো এর মধ্যে এক একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট নিয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা ছোট ছোট করে অডিট রিপোর্ট করেছি। কোনোদিন হয়তো বা সিআরওর ক্লাস নিয়েছি, দেন সিআরওর উপর একটা অডিট আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি, দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লেভেল ক্যাম্পেইন সেট আপ অপটিমাইজেশনগুলা, কিংবা যদি বলি কনভার্সন ট্র্যাকিং সেট আপগুলা, এইগুলা ঠিক আছে কিনা এইটা চেক আউটের জন্য ছোট একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। তো টোটাল সিনারিওটা যখন একটা ক্যাম্পেইন অডিটের জন্য আমরা অর্ডার পাবো, তার ওভারভিউটা অ্যাকচুয়াল কেমন হবে, এটা হচ্ছে তারই একটা টেম্পলেট। তো দেখেন, আমি এখানে কি লিখেছি, গুগল সার্চ অ্যাড অডিট রিপোর্ট টেম্পলেট। যখন ক্লায়েন্ট আপনাকে সার্চ অ্যাডের জন্য হায়ার করবে, আমার যেহেতু আজকের টপিকটা সার্চ অ্যাড, আমার টোটাল ক্লাসটা ওটার উপর দিয়ে যাবে। তো দেখেন, আমি এখানে লিখেছি গুগল সার্চ অ্যাড অডিট রিপোর্ট টেম্পলেট। হ্যাঁ, সবাই একটু মনোযোগী হন, আজকের ক্লাসটা কিন্তু খুবই সিরিয়াস। হ্যাঁ, এখন আজকে হচ্ছে সামারাইজ হচ্ছে টোটাল সার্চ অ্যাড ক্লাসগুলো, দেন সিআরওর ক্লাসগুলো, দেন কনভার্সন ট্র্যাকিং এর ক্লাসগুলো, ইনক্লুডিং অডিটর মাইন্ডসেট দ্য ফার্স্ট ক্লাস যেটা ছিল, সব কিছুর ওভারভিউ আজকে সামারাইজ হচ্ছে। তো দেখেন, এটা আমি আপনাদেরকে কখনো বলিনি যে শুরুতে একটা গুড ভাইব ক্রিয়েটের জন্য একটা এক্সিকিউটিভ সামারি দিতে হয়। এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। আপনি যখন অডিট রিপোর্ট তৈরি করবেন, আপনাকে ক্লায়েন্টকে জাস্ট একটা ওয়েলকাম টিউন, দেন একটা সামারাইজ, এক্সিকিউটিভ সামারি বলে এটাকে, এটা দিবেন। আমি এখানে একটা নন নেগেটিভ কন্ডিশন দিয়েছি, দেখেন, যে বোথ ফর লিড জেনারেশন অ্যান্ড ই কমার্স বিজনেস। এই সেম টেম্পলেটটা আপনারা লিড বলেন কিংবা ই কমার্স যে বিজনেসের জন্য চান এটা ইউজ করতে পারেন। দ্যাটস কমপ্লিটলি ডিপেন্ড আপনি কোন নিশের জন্য অ্যাকচুয়াল জবটা অনবোর্ড করেছেন। ওকে, তো দেখেন, আমি এখানে কি লিখেছি, ওয়েলকাম টু দিস অডিট রিপোর্ট, দিস ডকুমেন্ট প্রোভাইড এ স্ট্রাকচার অ্যানালাইসিস ফর ইয়োর কারেন্ট ক্যাম্পেইন পারফরমেন্স, দেন আইডেন্টিফাইজ কি অপটিমাইজেশন অপরচুনিটিস অ্যান্ড ডেলিভার্স অ্যাকশনেবল রিকমেন্ডেশন টু ইমপ্রুভ রেজাল্ট। দেখেন, আমি 3টা লাইনের মধ্যে তাকে ওয়েলকাম করেছি, আমার অডিট রিপোর্টে সে কি কি জিনিস পাবে সেটা মেকশিওর করে জাস্ট খুব শর্টে কিন্তু একটা সুন্দর ওয়েলকাম টিউন দিয়েছি। হ্যাঁ, দেন হচ্ছে ক্লায়েন্ট ইনফরমেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাকে যে ক্লায়েন্ট হায়ার করেছে সে তার ইনফরমেশন দিয়ে কি করবে, সে তো জানেই সে কোথা থেকে এসেছে, তার কোন বিজনেসের জন্য এসেছে, তার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট কি, সব কিছু, বিজনেস টাইপ কি, তাহলে কেন আমি এটা ইনক্লুড করব? আমার কথা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আপনি যদি মেনটেন করেন, সেখানে এটা থাকে সব সময়। ইন দ্য মেন টাইম, ইন ফিউচার, আপনি যখন কোনো ক্লায়েন্ট একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, এগেইন আরেকটা ক্লায়েন্ট আপনাকে এসে নক দিল,
আপনি কিন্তু জাস্ট তাকে এটা ফরওয়ার্ড করে একটা এক্সাম্পল শেয়ার করতে পারেন। আমাকে একেবারে কোর্সের শুরুতে অনেক আপু, অনেক ভাইয়েরা মেসেজ করেছিল যে আপু, আমি যখন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাব, আমি অ্যাসাইনমেন্টটা কিংবা প্রেজেন্টেশনটা কিভাবে দিলে আসলে এটা অনবোর্ড করতে অনেক ইজি হয়ে যায়। একটা ট্রিক্স আজকে শেয়ার করে দিই। এই রিপোর্টটা, মানে আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, আপনার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিরকম অডিট রিপোর্টের, আপনি এটা দিয়ে জাস্ট তাকে একটা খুব দ্রুত টানবেন, ওয়ান বাই ওয়ান টানবেন, বাট ক্লায়েন্ট কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে এই রিপোর্টটার মাধ্যমে সে আমার কি কি জিনিস চেক করবে এবং আমি আসলে কি কি জিনিস পাবো। তো এই জন্য এইগুলো লিখে রাখা খুবই জরুরি। আমি এই জায়গাটা ব্লাঙ্ক রেখেছি। আপনারা আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, তার কারেন্ট সব, যেমন তার নেম কি, আপনি কত তারিখে আসলে অডিটটা কমপ্লিট করেছেন, দেন নাম্বার অফ ক্যাম্পেইন, লাইক সে আপনাকে কয়টা ক্যাম্পেইন অডিটের জন্য হায়ার করেছে, একটা সার্চ কিংবা দুইটা তিনটা চারটা পাঁচটা হতে পারে সেটা। দেন হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল, দেন লোকেশন, কারেন্ট লোকেশন। ক্লায়েন্ট যদি আপনাকে যে ক্যাম্পেইনটা আপনার ফিক্স করার জন্য হায়ার করে, দেখা গেল এই ক্যাম্পেইনটা ইউকের, হ্যাঁ ওদের লোকেশন ইউকে, বাট আপনি এখানে অ্যাড করবেন ক্লায়েন্টের লোকেশনটা কোথায়, এটা। দেন হচ্ছে বিজনেস টাইপ, এটা কি লিড বিজনেস নাকি ই কমার্স বিজনেস, কিংবা হচ্ছে হতে পারে ব্লগ টাইপ ওয়েবসাইট কিংবা জার্নালিজম, যে কোনো কিছু এগুলো হতে পারে। আপনারা সেইটা এখানে অ্যাড করবেন। দেন দেখেন, আমি আপনাদেরকে, যদি আপনারা একটু মনে করার চেষ্টা করেন যে আমাদের আরেকটু কেসে নি, হ্যাঁ সরি। তো আপনি যদি একটু মনে করেন যে আমরা অডিটর মাইন্ডসেটের পর আমরা কি কি জিনিসগুলো শিখেছিলাম, তার মধ্যে সিআরও ছিল। মানে ক্যাম্পেইন ওয়াইজ পারফরমেন্স চেক আপের আগে সিআরও একটা টপিক ছিল। দেখেন আমি এখানে সিআরওটা ইনক্লুড করেছি এবং এখানেও লিখে দিয়েছি এটা আপনি লিড কিংবা ই কমার্স বোথ বিজনেসের জন্য রেডি করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনসাইট আমি আপনাদেরকে বলেছিলাম, যখন আপনারা কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর ক্লায়েন্টের জন্য রিপোর্ট লিখবেন, প্রথমে আপনি কারেন্ট স্ট্যাটাসটা কি তার আপনি দেখেছেন সেটা শেয়ার করবেন। দেন হচ্ছে তার কারেন্ট এই স্ট্যাটাসের জন্য তার পারফরমেন্স কোন কোন ভাবে অ্যাফেক্টেড হচ্ছে, তার অ্যাফেক্টেড এরিয়াগুলো আপনার চোখে আসছে, সেটা শেয়ার করবেন। দেন আপনার রিকমেন্ডেশন দিবেন যে তার বর্তমান স্ট্যাটাস দেখে, অ্যাফেক্টেড এরিয়াগুলো দেখে আপনার পক্ষ থেকে তাকে কি রিকমেন্ডেশন থ্রো করতে চান, এটা। তো দেখেন, কারেন্ট স্ট্যাটাস আমি এখানে যেটা দিয়েছি, আমি একটু বলে নিই। আমি এখানে যে রিপোর্টটা টোটাল বানিয়েছি, টোটাল রিপোর্টটা আপনার লিড এবং ই কমার্স বিজনেসের জন্য, আপনার সিআরও অপটিমাইজেশনের জন্য যে যে স্ট্যান্ডার্ড কথাগুলো গুগল বলুক কিংবা যেখান যেখান থেকে যে স্ট্যান্ডার্ডগুলো কথাগুলো নাজিল হয়েছে আর কি, হ্যাঁ, সেইটার সিনারিও দিয়ে আমি এই রিপোর্টটা বানিয়েছি। বাট ইউ শুড অপটিমাইজ ইট, ইউ শুড রিস্কেল ইট উইথ ইউর ক্লায়েন্ট স্ট্যাটাস, হ্যাঁ। আমি দেখেন এখানে আমি যদি একটু পড়ে শোনাই, মেবি এটা ইজিয়ার হবে। দ্য ল্যান্ডিং পেজ অ্যান্ড ওভারঅল কনভার্সন জার্নি আর functional. However, several CRO opportunity remain underutilized. Key elements such as call to action visibility, trust signal, mobile responsiveness, page engagement flow, and conversion focused messaging may not be fully optimized to maximize your action and purchase or lead intent. দেখেন, এই যে কথাটুকু বলেছি, আমি বলেছিলাম আপনাদেরকে যে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ লিখবো এবং তার আম, এটাকে বলে ক্যারেক্টার, ক্যারেক্টার উইল গো বিলো 300 to 400, এর চেয়ে বড় লিখবেন না, কারণ আমাদের অনেক 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 টপিক দিয়ে লিখতে হবে। তো আমরা কি করব, কিছু মানে স্মার্ট ভকেবুলারি ইউজ করব। এখানে আমাদের মন করা কোনো কথা লেখার কোনো অপশন নাই। আপনি আসলে যদি একটু ব্রেন স্ট্রমিং করেন যে সিআরও অ্যাকচুয়ালি কি জন্য করা হয়, সিআরওটা করা হয় যে ওই ওয়েবসাইটের যে কি এলিমেন্ট, যেমন কল টু অ্যাকশন, সেটা হতে পারে লিডের জন্য। দেন হচ্ছে ট্রাস্ট এলিমেন্ট, আপনাদের বলেছি আমি যে লিড বিজনেসে ট্রাস্ট এলিমেন্ট কিভাবে
এনহ্যান্স করতে হয়। দেন হচ্ছে ই কমার্স বিজনেসে একজন ক্লায়েন্ট, একজন ক্রেতা যখন প্রোডাক্ট কিনতে যায়, তার ট্রাস্ট সিগন্যালের জন্য কি কি এলিমেন্ট ইমপ্লিমেন্টেশন করতে হয়। দেন হচ্ছে ওই ওয়েবসাইটটা মোবাইল অথবা ট্যাব অথবা হচ্ছে আপনার কম্পিউটার, যে কোনো ডিভাইসের জন্য কতটা রেসপন্সিভনেস আদেও ওইটা তার ধরেন যদি ক্লায়েন্টের দেখি যে তার মোস্ট অফ দ্য কনভার্সন কাম ফ্রম মোবাইল, দেন উই শুড টেক দ্যাট ওয়েবসাইট ফ্রম মোবাইল। জাস্ট থিঙ্ক এ রিয়েল টাইম এক্সপিরিয়েন্স অ্যাজ এ কাস্টমার, তারা আসলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কতটা ফ্লেক্সিবিলিটির সাথে সমস্ত কল টু অ্যাকশন বাটন কিংবা প্রোডাক্ট পারচেজ অ্যাড টু কার্ট টু আপনার ফাইনাল চেক আউট পর্যন্ত সব প্রসেসগুলো কতটুকু সুন্দরভাবে রেসপন্সিভনেস আছে কি নাই, এই ওভারভিউটা। দেন হচ্ছে পেজ এঙ্গেজমেন্ট ফ্লো। দেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকও আছে, সেটা হচ্ছে ব্রাউজিং টাইম, এটা ব্রাউজিং হিস্ট্রি বলে। কনভার্সন ফোকাস মেসেজিং, এটা কতটুকু অপটিমাইজ আছে এটার উপর কিন্তু পারচেস আর লিড যেটা বলেন এটা ডিপেন্ড করে। তো আমি এইটা লিখে দিয়েছি। এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা দেখি, দেখার মধ্যে এর সব ইনসাইট গুলো মেবি থাকবে না, হয়তো বা এর মধ্যে কিছু ইনসাইট থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, কিংবা কোনোটাই হয়তো প্রয়োজন হবে না। কারণ এখনকার কিন্তু ক্লায়েন্টরা অনেক বেশি হচ্ছে, আমি যেমন আমার এখন কারেন্ট 12টা অর্ডার অ্যাক্টিভ আছে শুধু ফাইবারে, আর আউট অফ মার্কেট প্লেসে আছেও আরো কয়েকটা। তো যে কয়টা অডিটের কাজ আছে, পেন্ডিং আছে এখনো 2-3টা মতো, প্রায়গুলো কমপ্লিট করেছি। তাদের কারোকে আমি সিআরওর কিছু বলতে পারছি না। ইদানিং আমার এত ভালো লাগছে যে ক্লায়েন্টরা এখন এআই এসে শুধু আমাদেরকে শিক্ষিত করে নাই, ক্লায়েন্টদেরকেও অনেক শিক্ষিত করছে। তারা আসলে ওই যে কাস্টমার জার্নি, কাস্টমার সিগন্যাল, তাদের যে ইন্টারেস্ট কিংবা ওয়েবসাইট ব্রাউজিং সেন্স, ওইগুলো সম্পর্কে না টু মাচ এডুকেটেড দেন আস। তো আমাদের এই সিআরও নিয়ে বলা আমার বিশেষ একটা আমার লাগছে না। বেশিরভাগ দেখতেছি ভালো, আমি বেশিরভাগ সময় এই জিনিসটা স্কিপ করি। এখানে একটা কথা বলে দিই, হ্যাঁ, একটা কমপ্লিট অডিটের মধ্যে এই যে মানে টপিকগুলো, যেমন প্রথমে আমি রেখেছিলাম হচ্ছে এক্সিকিউটিভ সামারি, দেন ক্লায়েন্ট ইনফরমেশন, দেন সিআরও, এরপর যাব গুগল অ্যাড অ্যাকাউন্ট লেভেল অডিট, তারপর যাব ক্যাম্পেইন লেভেল অডিট, দেন হচ্ছে একেবারে ক্যালকুলেশন অ্যান্ড সামারি। হ্যাঁ, তো এইখানে আমি সব দেওয়ার রিজন হচ্ছে এর বাইরে কিছু নাই। আপনারা যদি ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে দেখেন যে তার সব কিছু ঠিকঠাক আছে, যেমন ট্রাস্ট এলিমেন্টর কিংবা মোবাইল রেসপন্সিভনেস, দেন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ট্রাস্ট এলিমেন্টর সব কিছু যদি ঠিকঠাক অর্গানাইজ থাকে, ইউ শুড স্কিপ ইট। হ্যাঁ, এই টোটাল এই ধরেন অডিট রিপোর্ট এখান থেকে একেবারে ক্যাম্পেইন লেভেল যাওয়া পর্যন্ত, এই পর্যন্ত এটুকু আপনাদের দেওয়ার দরকার নাই। যদি থাকে এর মধ্যে একটা দুইটা টপিক আপনারা পান, দেন আপনারা এটা অ্যাড করেন। আর আরেকটা কথা বলে দিই, আমি এটা প্রত্যেকটা রিপোর্ট আমি আজকে 3টা স্টেজে প্যারাগ্রাফ করছি দেখেন। কিন্তু আপনারা যখন রিপোর্ট বানাবেন, আপনারা একটা প্যারাগ্রাফই রাখবেন। সেটার ক্যারেক্টার হতে পারে 400 থেকে 500 ক্যারেক্টারের মধ্যে। কিন্তু প্রথমে ফোকাস করবেন কারেন্ট স্ট্যাটাস, দ্বিতীয় ফোকাস করবেন অ্যাফেক্টেড এরিয়াস, দেন রিকমেন্ডেশন। ওকে, আমার এটা আলাদা আলাদা করে দেওয়ার রিজনটা হচ্ছে যেন আপনারা ভুলে না যান, এটা সবাই ভুলে যায়। হ্যাঁ, আমি এ পর্যন্ত যে কয়জন মানুষকে আমার আমার সাথে মানে কাজ করা মানুষকে আমি যখন এইটা বোঝাতে চেষ্টা করছি যে তোমরা রিপোর্টটা করার সময় এই 3টা জিনিস ফ্লো রাখবা, যদি 2 লাইনে একটা রিপোর্ট কমপ্লিট করতে চাও, তার মধ্যেও এই 3টা কথা যেন, মানে 3টা কি যেন তার মধ্যে থাকে। বাট এটা সবাই ভুলে যায়, এটা জন্য হয় না। তাই আমি প্রত্যেকটা পার্ট আপনাদেরকে বারবার করে রিমেইন করানোর জন্য সবগুলোতেই এভাবে 3টা করে করে পার্ট রাখছি। কিন্তু যখন আপনারা এটা ডেলিভার করবেন, প্রিপেয়ার করবেন, আপনারা একটাই রাখবেন। সেখানে এটা দেওয়ার দরকার নেই যে কারেন্ট স্ট্যাটাস, এটা হিসেবে আপনারা লিখতে পারেন আই সি হেয়ার দ্য ল্যান্ডিং পেজ অ্যান্ড ওভারঅল, এইভাবে শুরু করবেন। দেন অ্যাফেক্টেড এরিয়াস, দেখেন এখানে কি লিখেছি, উইক কনভার্সন রেট অপটিমাইজেশন ক্যান রিডিউস লিড কোয়ালিটি, লোয়ার ই কমার্স পার্সেস কমপ্লিশন রেট, increase bounce rate and negative impact overall ROS, CPA, and campaign profitability despite receiving qualified traffic from Google Ad campaign. এটার জন্য তার যে স্ট্যাটাসটা আমরা দেখলাম, এটার জন্য ওর কি কি জিনিস অ্যাফেক্টেড হচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, সেটা হলো যখন সিআরওর জন্য আমরা রিকমেন্ডেশন দিতে যাব কিংবা অ্যাফেক্টেড ইস্যু সম্পর্কে এক্সপ্লেন করতে যাব, তখন কিন্তু আমরা এটা কখনোই বলতে পারি না এটার জন্য তোমার সিপিসি রেট বাড়ছে, এটার জন্য তোমার
সিপিসি রেট বাড়ছে কিংবা কিওয়ার্ড কোয়ালিটি স্কোর কমছে, এই কথাগুলো আমরা কিন্তু এখন বলবো না। টোটাল ওভারভিউ মানে একটা ক্যাম্পেইনের পারফরমেন্সটা, এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করা যায় কি জানেন? সেটা হচ্ছে ROI। মানে ওভারঅল একটা ক্যাম্পেইনের পারফরমেন্স যেটা দিয়ে আমরা আর কি জাজমেন্ট করি, ওই টপিকটা এফেক্টেড হচ্ছে উইথ দ্য কারেন্ট স্ট্যাটাস। লাইক এইটা আমরা এখানে বলতে পারি। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যেমন ই কমার্সের কথা বলেছি, লিডের কথাও বলেছি। তো আপনারা যখন দেখবেন তার কোনো স্ট্যাটাসের মধ্যে এইগুলার মধ্যে কোনো একটা আছে, এছাড়াও যদি আর কোনো সমস্যা দেখেন যে যেমন হচ্ছে ব্রাউজিং টাইম, হ্যাঁ, যে আমি যে ডিউরেশনটার কথা বলে দিয়েছিলাম আরো ক্লাসে, যে এত সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়, দেন যদি না হয় তখন এটা আমরা ক্লায়েন্টকে অবশ্যই বলবো। ওকে। দেন হচ্ছে দেখেন অ্যাফেক্টেড এরিয়াস তো আমি বলেই দিলাম। তারপর আমার কি রিকমেন্ডেশন থাকবে এটার জন্য, এটা আমি এখানে শেয়ার করেছি। এখানে আমি বলেছি দেখেন ইমপ্রুভ ল্যান্ডিং পেজ স্ট্রাকচার, দেন স্ট্রেনথেন সিটিএ প্লেসমেন্ট, অপটিমাইজ মোবাইল ইউজার এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে আম, কোথায় গেল, এনহ্যান্স ট্রাস্ট বিল্ডিং এলিমেন্ট অ্যান্ড এনশিওর স্ট্রং মেসেজ alignment between ads and landing pages. Regular A/B testing, speed optimization, and simplified conversion flow are recommended to maximize conversion performance and user engagement. হ্যাঁ, মানে এটার জন্য আমার রিকমেন্ডেশন কি থাকবে এবং এই রিকমেন্ডেশন ফলো করলে সে আসলে কি কি মানে পাবে, বেনিফিট পাবে, সেটাও আমি এখানে শর্টে একটু বলে দিয়েছি। তো এই জিনিসটা সেম হবে, আপনি এই তিনটা জিনিসকে সামারাইজ করে 400 থেকে 500, ঊর্ধ্বে 600 এর বেশি না, এই ক্যারেক্টারের মধ্যে টোটাল সিনারিওটা মানে তার সিআরও স্ট্যাটাসের উপর একটা সিনারিও লিখে দেবেন। ওকে, দেন কাম অন। দেখেন আমি টোটাল কয়েকটা পার্ট পার্ট করে আমি কিন্তু আপনাদেরকে বলছি, এইভাবে ক্লায়েন্টকে দিবেন। একসাথে যদি আপনার সিআরও ওভারভিউ, ক্যাম্পেইন লেভেল স্ট্যাটাস, তার অ্যাড অ্যাকাউন্ট লেভেল স্ট্যাটাস সব কিছু যদি একসাথে দেন, সেটা কিন্তু জগা খিচুড়ি হবে, প্রেজেন্টেশন ভালো হবে না। আর একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আপনাদেরকে শেখাই, রিড অ্যাবিলিটি। হ্যাঁ, রিড অ্যাবিলিটি বলে একটা জিনিস বিলং করে দুনিয়ায়, সেটা হচ্ছে ব্লগিং। ব্লগাররা আসলে একটু বেশি ফলো করে, যেহেতু আমরাও কিছুটা মানে রিপোর্ট জেনারেট করছি এবং ক্লায়েন্ট ওইটা কতটা মানে তার ভালো লাগা থেকে পড়ছে কি বিরক্ত হচ্ছে, এটা আমাদেরকে একটু সেন্টিমেন্টে রাখা উচিত। তো রিডেবিলিটিটা কখন আসলে মেকশিওর করা যায়, আপনারা এটা নিয়ে একটু লেখাপড়া করবেন। আমি আমি যতটুকু লেখাপড়া করছি আমি বলি। এখানে ব্যাপার থাকে, ধরেন আমি এখানে যেটা দিয়েছি সেটা খুব ইন শর্টে লিখেছি, এটা এটা যা আছে ক্লায়েন্ট স্বাচ্ছন্দ্যের সাথে পড়বে। কিন্তু আমরা যখন অ্যাড স্ট্রেংথ নিয়ে একটা আপনার প্যাসেজের মধ্যে সবটা কভার করব, তখন না আমাদের অ্যারাউন্ড কখনো কখনো 800 থেকে 1000 ওয়ার্ডও চলে যায়, ক্যারেক্টার চলে যায়, ওয়ার্ড না ক্যারেক্টার। তো তখন আমরা কিভাবে সেটা অ্যালাইন করব আমি দেখাবো, ওখানে যখন যাব তখন দেখাবো। তো এটা এখানে যতটুকু আছে এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল, এটা ক্লায়েন্ট স্বাচ্ছন্দ্যে পড়তে পারবে। আপনারা যদি কখনো কোনো স্টেপ দেখেন যে না এটা বেশি হয়ে যাচ্ছে, ধরেন আমি এক্সাম্পল দিই, একটা এখনই দিয়ে দিই পরে যদি না মনে থাকে, জাস্ট এরকম একটা মাঝখানে স্পেস রাখবেন, একটা স্পেস রেখে দুইটা প্যারাতে লেখেন একটা টপিক, বাট দুইটা প্যারাতে লেখেন, দেন দ্য রিডেবিলিটি উইল বি এনহ্যান্স। লাইক ক্লায়েন্ট এটা পড়বে, পুরোটা পড়তে সে স্বাচ্ছন্দ্য পাবে কিংবা জগা খিচুড়ি মনে করবে না, প্রেজেন্টেশন উইল বি সোভার ডিসেন্ট। ওকে, দেন দেখেন আমি এখানে প্রথম লিখেছিলাম অ্যাকাউন্ট রিপোর্ট, অডিট রিপোর্ট ফর গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইন লেভেল। হ্যাঁ, মানে আমার এবার থেকে শুরু হলো, এতক্ষণ ছিলাম আমি ওয়েবসাইটের জন্য কনভার্সন রেট অপটিমাইজেশন অডিট রিপোর্ট নিয়ে, এখন আমি যাচ্ছি হচ্ছে অডিট রিপোর্ট ফর গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইন লেভেল। হ্যাঁ, তো ক্যাম্পেইন লেভেলে আমরা প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করেছিলাম, কে লিখেছে, আচ্ছা, ইম্পর্টেন্ট ক্লাস করেছিলাম যে আমাদেরকে ক্যাম্পেইন লেভেলে অডিটে জাম্প করার আগে তার অ্যাকাউন্ট লেভেল স্ট্যাটাসটা চেক করতে হবে। তার বিজনেস নিশ অনুযায়ী তার প্রাইমারি গোল কি জেনে নিলাম, দেন সেটা যে জানবার পর তার কারেন্ট আসলে কনভার্সন ট্র্যাকিংটা ওইভাবে ইমপ্লিমেন্ট করা আছে কিনা, তার যদি লিড সাবমিশন থাকে, তার যদি ফোন কল, ইমেল সেন্ড, সাইন আপ,
এনি কাইন্ড অফ কনভার্সন বাটন তার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী যদি সে প্রাইমারি গোলতে রাখতে চায়, সেইভাবে তার গুগল অ্যাড অ্যাকাউন্টের কারেন্ট কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা আছে কিনা। ওকে, তো এইটা হচ্ছে চেক করতে হবে। তো আপনারা যখন কারেন্ট স্ট্যাটাসটা চেক করবেন, ক্লায়েন্ট থেকে তার কনভার্সন, প্রাইমারি কনভার্সন গোল কোনটা বেশি প্রিফারেবল এটা জেনে নিলেন। দেন আপনারা এটা চেক করবেন, করে কি স্ট্যাটাস থাকবে সেটা লিখবেন। তবে একটা কথা বলি, হ্যাঁ, অনেক আগে ছিল যখন ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল জিও4 এর আন্ডারে, ওই সময় থেকে শুরু করে এখনো অনেক ক্লায়েন্ট অনেক মানে ওরে বলে সনাতন পদ্ধতি, হ্যাঁ, আধুনিক পদ্ধতি, এখনো অনেক ক্লায়েন্ট এটা সম্পর্কে আপডেট না। এখনো অনেক কাজ পাই যেখানে ক্লায়েন্ট শুধুমাত্র দেখা গেছে জিএ4 দিয়ে তার কনভার্সন ইভেন্টগুলো সেট আপ করে রাখছে, জিটিএম দিয়ে ম্যানুয়ালি করে নেয়। তো যদি করা থাকে আমরা এটা নিয়ে কথা বলবো না। যদি হচ্ছে করা থাকে শুধুমাত্র জিএ4 দিয়ে, ওটা নিয়ে কথা বলবো না। আর যদি দেখেন টোটালি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা নাই, আপনারা অবশ্যই রিকমেন্ডেশন দিবেন যে সেট আপ ইউর কনভার্সন ট্র্যাকিং উইথ গুগল অ্যানালিটিক্স ফর ভায়া গুগল ট্যাগ ম্যানেজার ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশন। কারণ আপনারা নিজেরাও জানেন যে ম্যানুয়ালি কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করলে প্রত্যেকটা ডাটা লেয়ার বলেন কিংবা কাস্টমার অ্যাকুইজিশন ডাটা কিংবা প্রত্যেকটা কতটুকু সুন্দরভাবে আর কি কনফার্ম করা যায়, এটা দিবেন আর কি। তো দেখি আমি এখানে কি লিখেছি। The conversion action setup is partially implemented across Google Ad, GA4 and GTM, but consistency between platform is not fully aligned. এটা দেখা যায় দুই ধরনের সমস্যা আমার এই যাবৎকাল চোখে পড়েছে। একটা হচ্ছে ক্লায়েন্ট কনভার্সন ট্র্যাকিং সেটআপই করেনি, আর আরেকটা হচ্ছে যতগুলো কনভার্সন ইভেন্ট সেট আপ করেছে সবগুলোকে প্রাইমারি গোল হিসেবে দেওয়া, এবং ক্যাম্পেইনে সেটা ওই ডিফল্ট কনভার্সন গোল হিসেবে ক্যাম্পেইন চলতেছে। তো সেখানে দেখা গেছে মাল্টিপল, যদি বলি ই কমার্সের জন্য, দেন আপনার পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পেজ ভিউ সবগুলোকে প্রাইমারি দিয়ে চালাচ্ছে। এই ধরনের সমস্যা খুব কমন পাই, হ্যাঁ। এই জন্য আমি এখানে জিনিসটা রেখেছি যে আমি এখানে একটা কথা আরো বলেছি, আপনারা যদি একটু দেখেন যে সাম কনভার্সন অ্যাকশন আর কারেন্টলি ট্র্যাকড সাচ এজ ফর্ম সাবমিশন অর পারচেস, সেটা যদি হয় ই কমার্স, while other may be duplicated, misfiring is not properly assigned as per primary conversion goal for campaign optimization. ওকে, সাকসেস ম্যানেজার মেল করেছে ফাইবারের। ওকে, তো এখানে যে ব্যাপারটা কাজ করে, মানে আমরা যখন কাজ করতে যাই বেশিরভাগ সময় এই জিনিসটা দেখি যে ক্লায়েন্টের হয় কনভার্সন ট্র্যাকিং সেটআপই করা নাই, ক্যাম্পেইন চালাচ্ছে। গুগল বাই ডিফল্ট যদি লিড হয় সেখানে হয়তো কল এক্সটেনশন কনভার্সন ইভেন্টটা বাই ডিফল্ট সেট করে দিয়েছে। অ্যান্ড যদি ই কমার্স হয় সেখানে পেজ ভিউ দিয়ে ক্যাম্পেইন চলতেছে, কারণ পেজ ভিউ কনভার্সন ইভেন্টটা গুগল নিজে সেট আপ করে। ওকে, এইটা দেখি। আর হচ্ছে আপনার বললাম যেটা যে কেউ কনভার্সন ট্র্যাকিং সেট আপ করেছে, দেন হচ্ছে একেবারে পেজ ভিউ থেকে শুরু করে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, দেন পারচেস প্রত্যেকটা গোলকে প্রাইমারি দিয়ে রেখেছে। তো এখানে আমি এই কথাটা এই জন্য বলেছি যে এই ধরনের যে লিড বিজনেসের ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা আছে, সেটাও বলে দিই। লিড বিজনেসের ক্ষেত্রে আমরা কমনলি যেটা দেখি যে ক্লায়েন্ট, বেশিরভাগ ক্লায়েন্ট ফোন কল কনভার্সন যেটা জিটিএম, সরি, গুগল অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট সেট আপ করে দেয়, ওইটার উপর বেসিস করে ক্যাম্পেইন অ্যালাইন করে রাখছে, ওইভাবেই চলতেছে। এটা বেশিরভাগ দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যে কল কনভার্সন কিংবা আহ, সেটার কোনো টাইম ইন্টারভাল নাই। যেমন গুগল এখন ইদানিং একটু আপডেট হয়ে 60 সেকেন্ড বাই ডিফল্ট দিয়ে রাখছে, এর আগে 30 সেকেন্ডেও সেটা ট্রিগার হইতো। আসলে 30 সেকেন্ড ফোন কল দ্যাট আর নট এ কাউন্ট অ্যাজ এ প্রাইমারি কনভার্সন, বিকজ আপনার কাস্টমার অ্যাকুইজিশন থেকে যদি একজন কাস্টমার ফোন করে সেটা 30 সেকেন্ড ডিউরেশন হয়, এটা আসলে একটা কনভার্সন না, কখনোই হতে পারে না। ওকে, অ্যান্ড আরেকটা যেটা ইস্যু আছে যে কনভার্সন ডুপ্লিকেশন, মিসফায়ারিং। মিসফায়ারিং এর মধ্যে বলবো যে ক্লিকেবল কনভার্সন ডাটাগুলো স্পেশালি ফর লিড বিজনেস, যে ফোন কল, ওয়েবসাইট ক্লিক,
এটা কখনো আপনারা, অন্তত অডিটর যারা আপনারা হবেন, আপনারা কখনো ক্লায়েন্টকে রিকমেন্ডেশন দিবেন না কিংবা প্রায়োরিটি দিবেন না যে ওয়েবসাইটের কোনো কনভার্সন ক্লিকেবল বাটনের সাথে ট্রিগার করা। কারণ ওখানে হিউজ পসিবিলিটি থাকে যে একটা মানে মিস ফায়ারিং টাইপ যেটা বলি, কিংবা কখনো ওভার কাউন্টেডও হয়। যেমন একটা কাস্টমার এসে ফোন নাম্বারে ক্লিক করলো, কিন্তু যদি ক্লিকেবল কনভার্সন ট্রিগার দিয়ে আমরা এটাকে সেট আপ দেখি, আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি এটা না করে ডেফিনেটলি সেটাকে একটা টাইম ডিউরেশন অ্যাটাচ করে সেটা 40 সেকেন্ডের স্ট্যান্ডার্ড 60 হলে আরো ভালো। তো এগুলো থাকে। দেন অ্যাফেক্টেড এরিয়া, এই ধরনের প্রবলেমগুলো যখন থাকে, আসলে ক্যাম্পেইন কিভাবে অ্যাফেক্টেড হয়? ইনঅ্যাকুরেট অর incomplete conversion tracking that significantly distort campaign performance, data landing or incorrect bidding optimization, misleading CPA ROS, definitely misleading করে, and poor budget allocation. It may also cause Google automated bidding system to optimize for low value or duplicate conversion signal instead of true business outcome. আমি জানি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি কি বলতে চেয়েছি, এটার মানে আপনারা জানেন। তবুও আমি এটার জন্য আসলে ক্যাম্পেইনের কোন কোন জিনিসগুলো অ্যাফেক্টেড হয় সেটা আমি বলে দিয়েছি। দেন হচ্ছে রিকমেন্ডেশন কি দিয়েছি দেখেন। Ensure full alignment between Google Ad GA4 and GTM by removing duplicate conversions and defining clear primary versus secondary action for lead business. Priorities qualified form submission, calls, or booked appointment. For e-commerce, priorities purchase event with accurate revenue tracking and enhance conversion. দেখেন, আমি ক্লায়েন্টকে সবসময় এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য রিকমেন্ড করি। আগে সেটা যদি ই কমার্স বিজনেস হতো, আমি তো 100% রিকমেন্ড করতাম। যদি লিড হতো, ওইভাবে জোর দিতাম না। এখন ওইভাবে বলি না, বাট ইদানিং গুগল রিকোয়ারমেন্ট করে যে এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সেট আপ করো। দেখা গেছে এমনি কনভার্সন ট্র্যাকিং সেট আপ এনহ্যান্স করতে গেলে আবার অনেক ঝামেলা, যেমন ওয়েবসাইটে ডাটা লেয়ার আছে কিনা, ক্লায়েন্টের ওই অ্যাকুইজিশন গুলা ওই লিড ফর্ম সাবমিশনের মধ্যে ক্লায়েন্টের অ্যালাইন আছে কিনা, সে আদেও চেয়েছে কিনা। তো ওই জন্য আমি এনহ্যান্স কনভার্সনটা ওইভাবে রিকমেন্ডেশন দিতাম না। বাট ইদানিং হচ্ছে আবার ক্যাম্পেইন চালানোর পর গুগল রিকমেন্ড করে এবং ওইটার উপর আবার আপনার অপটিমাইজেশন স্কোর ড্রপ করে। তো ভালোর তো কোনো শেষ নাই, গুগল চায় সবসময় একেবারে সাচ্চা ডাটাটা আমার কাছে আসুক। তো যদি দেখেন এরকম কোনো কেস আছে ক্লায়েন্টের কনভার্সন ট্র্যাকিং সেট আপের মধ্যে, কিংবা গুগল রিকমেন্ড করছে, হয়তো কখনো ক্যাম্পেইনের কনভার্সন ইভেন্ট স্ট্যাটাসে ওখানে দেখায় যে মিসকনফিগার্ড কিংবা ট্রাবল শুটিং এরকম দেখায়, দেন আপনি যদি ওখানে মাউসটা ধরেন ও বলে দেয় যে সেট আপ এনহান্স কনভার্সন ট্র্যাকিং টু ফিক্স দ্যাট এরর্স, বাট স্টিল যদি নাও করে ক্লায়েন্ট, তবু কিন্তু ক্যাম্পেইনের পারফরমেন্স ওরকমই থাকবে, কোনো হ্যাম্পার হবে না। বাট কি, গুগল এটাকে জাস্ট একটা মানে স্মার্ট ওয়েতে জাস্ট চালাতে চাই, ও ক্যাম্পেইনের অপটিমাইজেশন স্কোরটা একটু ড্রপ করে। দেন দেখেন, রেগুলারলি ভ্যালিডেট ট্র্যাকিং ইউজিং ট্যাগ assistant and conversion diagnosis to ensure 100% data accuracy for optimization decisions. এটা আপনাদের জন্য বলবো, ক্লায়েন্টকে আপনারা এটা এই কথাটা থ্রো করতেও পারেন, নাও করতে পারেন। দেন দেখেন, ক্যাম্পেইন ওভারভিউ অডিট, আমি এতক্ষণ হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট লেভেলের কনভার্সন ট্র্যাকিং এর উপর একটা অডিট রিপোর্ট ক্লায়েন্টকে দিয়েছি। আমি কিন্তু ধাপে ধাপে যাচ্ছি, ঠিক এই ধাপে ধাপে এই সেম টেম্পলেটটা ফলো করে আপনারা আপনাদের ক্লায়েন্টের কারেন্ট স্ট্যাটাস নিয়ে সুন্দর করে গুছিয়ে এর থেকে বড় করা ট্রাই করবেন না, লিখবেন। ওকে, দেখেন এবার আমরা ঢুকে গেছি ক্যাম্পেইন ওভারভিউ অডিটে। ওকে, এখানে দুটো জিনিস আপনারা ইন করতে পারেন, যেমন আমি করি মাঝে মাঝে, কখনো কখনো করি, কখনো কখনো করি না। সেটা হচ্ছে ক্যাম্পেইন নেম অ্যান্ড সেট আপ ডেট দিবেন, এটা একটা স্ট্যান্ডার্ড, একটু সুন্দর আর কি। ধরেন যখন ক্লায়েন্ট আপনাকে মাল্টিপল ক্যাম্পেইন অডিটের জন্য হায়ার করবে, হ্যাঁ, তো আপনাকে তো ওয়ান বাই ওয়ান আগাতে হবে। তখন কোন ক্যাম্পেইনটা কোন অবস্থায় আপনি রিপোর্টিংটা করতেছেন, প্রথমে কোন ক্যাম্পেইনকে রেখেছেন, সেকেন্ডে কোন ক্যাম্পেইনকে রেখেছেন, এই জিনিসটা মেকশিওর করতে গেলে একটু ইজিয়ার হয় যদি আপনি এভাবে রাখেন। ওকে, তো
আরও অনেক ব্যাপার আছে। যারা হচ্ছে এজেন্সি ওনার আপনাকে ক্যাম্পেইন অডিটের জন্য হায়ার করে, আপনি তো স্ট্যান্ডার্ড, আমি বলেছি যদি লং ডিস্টেন্স হয় আপনি স্ট্যান্ডার্ড 6 মান্থের ডাটা নিয়ে অ্যানালাইসিস করবেন। আর এর নিচে যদি 3 মাসে থাকে, 3 মাস আগে সেট আপ থাকে 3 মাস, যদি 15 দিন আগে সেট আপ থাকে 15 দিন, এটা সেট আপ ডেটটা অ্যাড করে দিলে কি হয়, অনেক সময় আছে ক্লায়েন্টরা বলে যে তুমি, আমার ক্যাম্পেইন বহু আগের থেকে আছে কিংবা অনেক দিন ধরে আমি সেট আপ করেছি, তুমি কয়দিনের ডাটা নিয়ে তুমি অ্যানালাইসিস করেছো, কিংবা তুমি কতদিনের এই নিয়ে কাজ করতেছো। তো যদি সেট আপ ডেটটা এখানে দেওয়া থাকে, ক্লায়েন্ট নিজে দেখেই বুঝতে পারে যে ওর সেট আপই আছে এই কয়দিন, তো ও এই কয়দিনের ডাটা ধরে অ্যানালাইসিসটা করছে। ওকে, দেন দেখেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বিডিং স্ট্যাটাস। হ্যাঁ, এই বিডিং স্ট্যাটাসের উপরেও আরো অনেক টপিক আলোচনা করা যায় যদি আপনারা চান। আসলে ভালোর তো কোনো শেষ নাই। যেমন একটা ক্যাম্পেইনের আপনার কি বলবো, অডিট রিপোর্টের একদম ক্যাম্পেইন সেটিং এর পার্টে যদি ঢুকি, প্রথম কি থাকে? প্রথম থাকে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাকশন অপটিমাইজেশন, এগুলোও থাকে। এগুলোও আপনারা দিতে পারেন যদি, এটা অবশ্য আমাদের অডিটের জন্য লাগে না, ওই সিনারিওটা মেইনলি ক্যাম্পেইন সেট আপের জন্য বলেছিলাম, যে যদি কোনো ক্লায়েন্টের নিউ ক্যাম্পেইন সেট আপের জন্য আপনাদেরকে হায়ার করে, আপনারা ওয়েবসাইট ট্রাফিক মার্কেটিং অবজেক্টিভ দিয়ে ক্যাম্পেইন শুরু করতে পারেন। দেন সিপিসিটা কম আসবে, ভালো ট্রাফিক ঢুকবে, দেন কিছু কনভার্সন পাবেন যদি অ্যাকশন অপটিমাইজেশনে বিডিং হিসেবে ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিংটা ইউজ করেন। তো ওটাও রাখতে পারেন। তখন রাখতে পারেন যদি দেখেন ক্লায়েন্ট হচ্ছে একেবারে নিউ, সে 10 দিন আগে একটা ক্যাম্পেইন সেট আপ করেছে, বাট সে একেবারে ডিরেক্ট লিড অথবা ই কমার্স মার্কেটিং অবজেক্টিভ দিয়ে ক্যাম্পেইনটা চালিয়ে দিছে সামহাও। তো তার এখন কি সময়, তার ফানেল অনুযায়ী তার এখন হাই কোয়ালিটি ট্রাফিক জেনারেট করার টাইম। সিপিসিটা একটু মাথায় রাখা উচিত, কয়েকটা কনভার্সন পেলে দেন হচ্ছে তার মার্কেটিং অবজেক্টিভটা আপনার লিড কিংবা ই কমার্স তার বিজনেস অনুযায়ী দিয়ে দিলে হয় কি, যে তার সিপিসিটাও কম কস্টিং হলো, হাই কোয়ালিটি ট্রাফিকটাও ঢুকে গেল, কয়েকটা কনভার্সন চলে আসে। তো এটা আসলে কি, ওই যে বলেছি যে অডিটের রিপোর্টিং এর আসলে কোনো বিধিবদ্ধ নিয়ম নাই। আপনি মাথা থেকে যতটা আর কি, মানে কি বলবো এটাকে, রোটেট করবেন, আপনি ক্লায়েন্টের সাইকোলজি, তার ডিমান্ড, সে কোন ধরনের মানুষ, তার বিজনেস টাইপটা দেখে আপনার মাথায় যদি এক্সট্রা কিছু আসে, কিংবা আমি ক্লাসে যে যেগুলো মানে ধারণাগুলো আপনাদেরকে দিয়েছি কোনটা তার সাথে অ্যাডজাস্ট হয়, আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হয়েছে মোস্ট অফ দ্য কেসেস, অলমোস্ট 98% পিপল, দে আর start getting some conversion. On that time, you should start with bidding status. But if you face some cases with just 7 days before they set up their campaign, then আপনি ওই ধরনের টপিকগুলো অ্যাড করতে পারেন, যে মার্কেটিং অবজেক্টিভ। তো দেখবেন যে ক্লায়েন্ট যদি মার্কেটিং অবজেক্টিভ দিয়ে রাখছে যে তার ডিরেক্ট লিড, তখন আপনারা বলতে পারেন। ওকে, আমি বলে দিচ্ছি এই জন্যে যে টোটাল সিনারিওটা আপনারা ট্রাই করবেন, যে তার কারেন্ট স্ট্যাটাসে যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করতে হবে না, আমি এখানে পুরোটাই কভার করছি, বরং এখান থেকে বাদ দিতে হবে, কারণ সবার সব সমস্যা থাকবে না। তবুও ছোট ছোট যদি কোনো টপিক আপনাদের চোখে পড়ে, সেটা বলার মতো তার কারেন্ট ফাইনাল অনুযায়ী, ডেফিনেটলি এটা রিকমেন্ড করবেন। ওকে, দেন দেখেন বিডিং স্ট্যাটাস। হ্যাঁ, এই বিডিং স্ট্যাটাসে, কারেন্ট স্ট্যাটাসে আমরা কি কি দেখেছি সেটা আমি এখানে লিখেছি। ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি ইজ কারেন্টলি ফোকাসড অন ম্যাক্সিমাইজ পারফরমেন্স, but certain campaigns show unstable CPA ROS trend due to consistent conversion signal and budget allocation. Some ad group may not yet have enough quality data to support aggressive automated bidding optimization. ঠিক আছে, এই যে বিডিংটা আমি দিয়েছি, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপু এটা কোন স্ট্যাটাসের জন্য আপনি লিখেছেন, এটা আমি মোটামুটি টপ অফ দ্য ফানেলের জন্য লিখেছি, যার অলরেডি একটা ক্যাম্পেইন চালিয়েছে, কিছু কনভার্সন এসেছে, 5টা 10টা কনভার্সন এসেছে, ক্লায়েন্ট আপনাকে হায়ার করেছে আরো বেটার কোনো কনভার্সনের জন্য, তার জন্য কথাগুলো মোটামুটি যায় আর কি। দেন অ্যাফেক্টেড এরিয়া, ইনসাফিসিয়েন্ট বিডিং ক্যান ইনক্রিজ সিপিসি, reduce conversion efficiency, limited profession, impression share, and negatively impact overall ROS or lead acquisition performance across high potential campaigns.
এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে সিপিএ আর আরওএসটার কথা বলেছিলাম, যে কখন সিপিএ ইউজ করা যায় কখন আরওএস ইউজ করা যায়। তো টপ অফ দ্য ফানেলে যখন কোনো ক্লায়েন্ট একটা ক্যাম্পেইন চালিয়েছে, তার মোটামুটি 30টা 50টা কনভার্সন ঢুকেছে, কস্ট পার কনভার্সন অর্থাৎ সিপিএ রেট, অর ই কমার্সে যদি আরএস এর কথা বলি, আরএস পার্সেন্টেজটা মোটামুটি গুগলের অ্যালগরিদমে ঢুকেছে, ঠিক ওই সময় গুগল বলে ইনক্রিজ ইওর বাজেট। হ্যাঁ, প্রথমে রিকমেন্ডেশন দেয়, দুই ধরনের রিকমেন্ডেশন দেয়। একটা হচ্ছে ইউজ টার্গেটেড সিপিএ উইথ বাজেট ইনক্রিজ, অর অন শুধুমাত্র ইউজ টার্গেটেড সিপিএ এটাও বলে। তো এইটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে বাজেট বাড়াতে হবে, এটা আমি ক্লাসে অনেকবার বলেছি। তো ওই সিচুয়েশনে বেশিরভাগ ক্লায়েন্ট আপনার লো বাজেট ইস্যু নিয়ে বিপদে পড়ে, তখন আসে অডিটরের কাছে। এখন এখানে যে আমি সিনারিওটা তুলে ধরেছি, যে লো বাজেট মানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখায় আর কি, লো বাজেট দেখায় কখনো কখনো, ওটার জন্য পারফরমেন্সটা কতটুকু এফেক্টেড হয়। মানে ওই সময় সিপিএটা ইউজ করতে হবে যখন 30 to 50 পোটেনশিয়াল কনভার্সন, আর যদি কমার্স হয় তাহলে মোটামুটি 20টা হলেই চলে, 20টা হলেই চলে। তখন যদি ক্লায়েন্ট গুগলের রিকমেন্ডেশন মেনে সিপিএ অ্যাপ্লাই করে দেয় কিংবা আরওএস অ্যাপ্লাই করে দেয়, লো বাজেট ইস্যু আসে, তখন আপনার বিডিং এর জন্য যেটা সেইটা মূলত এখানে বলা হয়েছে আর কি। ইনসাফিসিয়েন্ট বিডিং ক্যান ইনক্রিজিং সিপিসি। হ্যাঁ, কখনো ইনসাফিসিয়েন্ট বিডিং এর জন্য সিপিসি বেড়ে যায়, রিডিউস কনভার্সন এফিসিয়েন্সি, লিমিট ইমপ্রেশন শেয়ার, অ্যান্ড নেগেটিভলি ইম্প্যাক্ট ওভার আরএস আর লিড অ্যাকুইজিশন পারফরমেন্স অ্যাক্রস হাই পোটেনশিয়াল ক্যাম্পেইন। এখন এইটা যদি আপনার ক্লায়েন্টের এই স্ট্যাটাসটা না থাকে, যদি আপনার ক্লায়েন্টের স্ট্যাটাস থাকে, আসলে আমি রেডি টেমপ্লেটটা বানাতে যেয়ে আমি মানে অনেকটা সময় ব্যয় করছি। একটা জিনিস শুধু ভাবছি যে এটার জন্য আমি একটা রেডি টেমপ্লেট কিভাবে বানালে সেটা সবার সাথে যাবে, কিন্তু আসলে এটা ডিফিকাল্ট সব সব সিচুয়েশনের সাথে অ্যালাইন করতে। তো আমি চিন্তা করলাম যদি আপনাদেরকে আমি মানে অ্যাফেক্টেড এরিয়াগুলোকে একটু বলতে পারি আর স্ট্যান্ডার্ড ওয়ে কোনটা সেটা শেয়ার করে দিতে পারি, তাহলে আপনারা মোটামুটি কারেন্ট স্ট্যাটাসের উপর আইডিয়া করতে পারবেন যে এই সমস্যা থাকলে আপু বলেছিল এই জিনিসটা এফেক্ট হয়। ঠিক ওই কারেন্ট সিনারিওটার সাথে এই অ্যাফেক্টেড সিনারিওটা অ্যাডজাস্ট করে আপনারা রিপোর্ট বানাবেন। এটা শুধু আমি এইটার জন্য বলছি না, আমি যতগুলো রিপোর্ট করেছি, যতগুলো মানে টপিকের উপর রিপোর্ট করেছি, প্রত্যেকটার আমি ফোকাস করে ট্রাই করেছি যে এইটা বিকল হইলে, মানে এইটা যদি সামহাও ঠিক না থাকে, সে আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্সের উপর কিভাবে আর কি এফেক্ট করে, কোন কোন ম্যাট্রিক্স গুলাকে ড্যামেজ করে। এটা যদি আপনারা জানেন, তাহলে কারেন্ট স্ট্যাটাস দেখে তাকে অ্যাফেক্টেড এরিয়া শেয়ার করে একটা রিকমেন্ডেশন দিয়ে দেওয়া অনেক ইজি হবে আপনাদের জন্য। তো সেইটা ফোকাস করেই আর কি এটা বানানো হয়েছে। দেখেন রিকমেন্ডেশন আমি কি লিখেছি: রিভিউ কনভার্সন কোয়ালিটি, বিডিং অবজেক্টিভ অ্যান্ড ক্যাম্পেইন maturity before scaling budget, optimize bidding based on business goals such as targeted CPA, maximize conversion, or targeted ROS, while improving data accuracy for better machine learning performance. মানে বুঝতে তো পেরেছেন এখানে কি বলেছে। আহ, আমরা আর এটা বোঝাতে চেয়েছি যে টার্গেটেড সিপিএ, ম্যাক্সিমাইজ কনভার্সন আর টার্গেটেড আরওএসটা তখনই আর কি ডাটা ইমপ্রুভ এবং অ্যাকুরেসির জন্য বেটার মেশিন লার্নিং এর জন্য কাজ করে, যখন আপনার এই যে কনভার্সন কোয়ালিটি, বিডিং অবজেক্টিভ অ্যান্ড ক্যাম্পেইন ম্যাচুরিটি বিফোর স্কেলিং দ্য বাজেট। যদি ক্লায়েন্টকে দেখেন যে তার এমনি গুগল কিন্তু ইদানিং অনেক অ্যাডভান্স, 5-6টা কনভার্সন ঢুকলেই আপনার টার্গেটেড সিপিএ এবং ইউজ করার জন্য রিকমেন্ডেশন দেয়। তো দিলে কখনো কখনো ক্লায়েন্ট ওটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরেই লো বাজেট ইস্যু চলে আসে। তখন যদি আপনার কাছে আসে, আপনারা অবশ্যই বলবেন যে রিভিউ কনভার্সন কোয়ালিটি, বিডিং অবজেক্টিভ অ্যান্ড ক্যাম্পেইন ম্যাচুরিটি বিফোর স্কেলিং দ্য বাজেট। বাজেট স্কেল করতে গেলে আমাদের আগে কনভার্সনের কোয়ালিটি দেখতে হবে। ডেফিনেটলি যদি হয় লিড বিজনেস, তার পোটেনশিয়ালিটি পার্সেন্টেজ কত। এখন যদি ক্লায়েন্ট ওরকম অবস্থা নিয়ে আপনার কাছে আসে, আপনি স্ট্রেট এই সিপিএটা অফ করবেন, মানে অনলি গো উইথ ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং, ডোন্ট ইউজ এনি সিপিএ অ্যামাউন্ট, বিকজ গুগল তার নিজের মেজারমেন্টে যে সিপিএটা রিকমেন্ড করেছে, অ্যাকচুয়াল যদি কনভার্সনগুলো পটেনশিয়াল না আসে, তাহলে ওই সিপিএ মেজারমেন্টের কোনো ভ্যালু নেই। সিপিএ মেজারমেন্ট অ্যাড করে দেওয়ার তাৎপর্যই হচ্ছে বাজেট স্কেলিং করতে হবে। এখন বাজেট স্কেলিং আমি কেন করব যদি আমার কনভার্সন
কস্ট পার অ্যাকুইজিশনটা গুগল যেটা মেজারমেন্ট করছে যে কনভার্সন ডাটার উপর, ওইটা অ্যাকুরেটই না হয়, ওটা যদি পোটেনশিয়ালি না হয়, তাহলে কেন ইউজ করব? তো আমি এখানে ক্লায়েন্টকে সেটা বলেছি যে এটা তোমার তখনই করা বেটার যখন তোমার এই স্ট্যাটাসটা বিলং করে, অ্যালাইন করে। ওকে, দেন টার্গেটেড আরওএস while improving data accuracy for better machine learning performance। এটা কিন্তু সত্যি যে টার্গেটেড আরওএস এবং টার্গেটেড সিপে ইউজটা কিন্তু খুবই ইফিশিয়েন্ট, এটা থেকে অনেক ভালো রেজাল্ট এবং মানে একটা ফিক্সড বাজেটে কস্ট পার অ্যাকুইজিশনটা মেকশিওর করা যায়। এটা ডেফিনেটলি বেস্ট ওয়ে, আমি তো রিকমেন্ড করব অবশ্যই, কিন্তু তখন করব কারণ এই মেশিন লার্নিং এর জন্য আসলে এটা মানে গুগলের মেশিন লার্নিং ফর এভরি কনভার্সন অ্যাকুইজিশন ডাটা, ইট উইল বি মোর ইজিয়ার টু লার্ন বাই গুগল, বাট ওয়ান্স ইট উইল বি অ্যাপ্লিকেবল, লাইক আমাদের যে গুগল রিকমেন্ডেড ডাটা আছে যে কতগুলো কনভার্সন পেলে আমরা আসলে আমাদের বিডিং এর সাথে এগুলো অ্যাটাচ করতে পারি, ওইটা ফলো করতে হবে। গুগল, আপনি ক্লায়েন্টকে বলবেন যেটা গুগলের ফান্ডামেন্টাল, নট বাই ইয়োর ওন, এটা গুগল রিকমেন্ডেশন। দেন দেখেন কনভার্সন গোল অ্যাটাচমেন্ট, এই জিনিসটা প্রত্যেকটা অডিটে পাবেন। কনভার্সন গোল অ্যাটাচমেন্ট আপনারা আগে জানতেন কি না আমি জানি না, আমি আপনাদেরকে দেখেছি যে ক্যাম্পেইনের যখন কনভার্সন গোল অ্যাটাচমেন্ট করা হয় ওখানে কিভাবে অ্যাকাউন্ট লেভেল কনভার্সন গোল আর কনভার্সন ইভেন্ট ওয়াইজ কনভার্সন গোল অ্যাটাচ করতে হয়। মোস্ট অফ দ্য গুগল অ্যাড এক্সপার্ট যখন ক্যাম্পেইন সেট আপ করে তারা জাস্ট হচ্ছে ক্যাম্পেইনের যে বাই ডিফল্ট প্রাইমারি কনভার্সন গোলগুলো যা থাকে তা দিয়ে ক্যাম্পেইন গোল অ্যাটাচমেন্ট করে। আমার অডিট রিপোর্টে যদি একটা জিনিস আমি কখনো স্কিপ না করতে পারি সেটা হচ্ছে এইটা। ওকে, তো এইটা লেখার মেইন কেপিআই কি হবে, যে তোমার বিজনেস আমি দেখেছি, তোমার কাছ থেকে আমি ডাটা নিয়েছি যে তোমার প্রাইমারি কনভার্সন গোল প্রায়োরিটি কোনটা, বাট আমি তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি যে তুমি অ্যাকাউন্ট লেভেল কনভার্সন গোল দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছ। আমি এখানে যেটা লিখেছি সেটাও বলতে পারেন, প্রাইমারি কনভার্সন গোল আর partially configured, however some campaign may not be aligned with the most valuable business action। এটা সত্যি কথা, এটাই মেন প্রবলেম সব বিজনেসের জন্য, আমি এটা দেখেছি। সার্টেন সেকেন্ডারি ইভেন্ট অ্যাপিয়ার টু বি ইনক্লুডেড ইন অপটিমাইজেশন, পোটেনশিয়ালি অ্যাফেক্টিং ক্যাম্পেইন লার্নিং অ্যাকুরেসি। আমরা যদি হচ্ছে ক্যাম্পেইনে যে প্রাইমারি গোল কিংবা সেকেন্ডারি গোল কোনটা হওয়া উচিত সেভাবে ক্যাম্পেইনের কনভার্সন গোল সেট আপ করা না দেখি, এবং ক্লায়েন্টের প্রায়োরিটি থাকা কনভার্সন গোলটা ছাড়াও অন্য কোনো সেকেন্ডারি গোল সেটাও যদি প্রাইমারি হিসেবে ক্যাম্পেইনে অ্যাড করা থাকে, তাহলে কিন্তু গুগলের ক্যাম্পেইনের যে লার্নিং অ্যাকুরেসি সেটা মেকশিওর হয় না। ক্লায়েন্ট বললো যে আমার ওয়েবসাইটে 4-5টা কনভার্সন গোল আছে, বাট আমি আসলে লিড ফর্ম সাবমিশনটাকে হাই প্রায়োরিটিতে দেখি, কি ফোন কল সাবমিশনটাকে হাই প্রায়োরিটিতে দেখি, বাট স্টিল তার ক্যাম্পেইনে ওরকম কনফিগারেশন নাই, সবগুলো দেওয়া আছে দেখা গেছে। তখন গুগল কিন্তু পোটেনশিয়ালিটি বুঝতে পারে না যে তার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইনের মধ্যে কোন কনভার্সনটা বেশি প্রায়োরিটি দিচ্ছে। এটার জন্য কি অ্যাফেক্টেড এরিয়া থাকতে পারে, ইনকারেক্ট কনভার্সন গোল অ্যাটাচমেন্ট মে লিড টু পোর অপটিমাইজেশন সিগন্যাল, লোয়ার কোয়ালিটি লিড, অ্যাকুরেট আরওএস রিপোর্টিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট অটোমেটেড বিডিং ডিসিশন। এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, আপনারা বুঝেছেন কিনা আমি আরেকটু বলে দিই। এখানে বলেছি যে ইনকারেক্ট কনভার্সন গোল অ্যাটাচমেন্ট এটা কি করে, পোর কোয়ালিটি অপটিমাইজেশন সিগন্যাল দেয়, যে গুগলের অ্যালগোরিদমে বুঝে না যে আমার ক্লায়েন্টের কি আসলে প্রাইমারি গোল কিংবা এই ক্যাম্পেইনটা সেট আপের কি পারফরমেন্স ইন্ডিকেটরটা কি, সে তার কোন কনভার্সন ইভেন্টটাকে বেশি বেশি ট্রিগার করাতে চাচ্ছে। এবং দেখেন যখন নট অর্গানাইজড কোনো এক্সট্রা সেকেন্ডারি গোল দিয়েও ক্যাম্পেইনের বিডিংটা থাকে, ক্যাম্পেইন চলতে থাকে, গুগল কিন্তু তার নিজের মানে রিদমে চলে, কয়দিন যাবে কয়েকটা কনভার্সন আসবে, দেন গুগল রিকমেন্ড করবে যে তুমি টার্গেটেড সিপিএ ইউজ করো, দেন হচ্ছে টার্গেটেড সিপিএ অ্যাপ্লাই করার পরে বলবে বাড়ি বিডিংটা বাজেটটা বাড়ায় দাও। এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার ক্লায়েন্ট সাফারার হবে উইদাউট গেটিং এনি পোটেনশিয়াল কনভার্সন। তো ইনসাফিসিয়েন্ট অটোমেটেড বিডিং ডিসিশনও কিন্তু গুগল যেগুলো রিকমেন্ডেশন দিবে সেগুলো কিন্তু তার মানে মেইন যে কেপিআইটা অ্যাচিভমেন্টের সাথে অ্যালাইন হবে না,
কারণ গুগল দেখতেছে আমি হিউজ কনভার্সন পাচ্ছি, তো এর জন্য এটা হচ্ছে তার একটা মোস্ট অ্যাফেক্টেড এরিয়া। দেন রিকমেন্ডেশন দেখেন, এনশিওর অনলি হাই ভ্যালু কনভার্সন অ্যাকশন are included in campaign optimization. Separate micro and macro conversions. এই কথাটা আমি কেন রেখেছি? কে কি লিখেছে? বিলাল ভাইয়া, আপনার ক্যামেরা অন হয়ে গেছে। আপনারা আমাকে দেখেন, দেখেন কষ্ট করে একটু আমাকে দেখেন, বিলাল ভাইকে দেখতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে ইনকারেক্ট কনভার্সন গোল অ্যাটাচমেন্ট মে লিড টু পোর অপটিমাইজেশন সিগন্যাল, লো কোয়ালিটি লিড, ইনঅ্যাকুরেট আরওএস রিপোর্টিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট অটোমেটেড বিডিং ডিসিশন। এটার জন্য কি কি সমস্যা আমরা পড়তে পারি? এনশিওর অনলি হাই ভ্যালু কনভার্সন অ্যাকশন are included in campaign optimization, separate micro and macro conversion properly while verifying GA4, Google Ad and GTM integration for accurate tracking consistency. খুবই সুন্দর একটা কথা। এই যে আমি আপনাদেরকে যেদিন কনভার্সন অ্যাকুরেসি অ্যাকাউন্ট লেভেল অডিট রিপোর্টিং নিয়ে ক্লাস নিয়েছিলাম, আমি আপনাদেরকে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো কনভার্সন গোল সম্পর্কে অনেক সুন্দর করে বুঝিয়েছিলাম। তো ক্লায়েন্টকে আপনারা একই কথা বলবেন যে তার, এটাকে যদি আমরা আর একটু সহজ ভাষায় বলি, সেকেন্ডারি ভার্সেস প্রাইমারি গোল, কোনটা আসলে করা ভালো ওর বিজনেস অনুযায়ী, কোনটা করা দরকার নাই। তো মাইক্রোটাও অনেক বিজনেসের জন্য অ্যাডজাস্টেবল, যদি সেটা ল ব্লগ টাইপ ওয়েবসাইট হয়, কিংবা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটর টাইপ, মানে যারা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, দেখা গেছে গভর্নমেন্ট থেকে কোনো একটা ল পাস হয়েছে নতুন, ওই টাইপের যে ওয়েবসাইটগুলো, ওদের শুধুমাত্র ইন্টেনশনই থাকে বেশি বেশি মানুষকে যেন অ্যাওয়ারনেস তৈরি করা যায়, নতুন প্রোটোকলটা সম্পর্কে জানানো যায়, তারা এই মাইক্রো কনভার্সন গোল সেট আপের জন্য কাজ করতে পারে, এটা তাদের জন্য ভালো। বাট নর্মালি আমরা যে সমস্ত ক্লায়েন্ট পাই, তাদের বিজনেসের গোল থাকে হয় লিড, না হলে হচ্ছে ই কমার্স। হ্যাঁ, হয় কেনো, নাই লিড দাও। তো ওদের জন্য নর্মালি এটা না, তবু আমি এটা রেখেছি যেন সব বিজনেসের জন্য আপনারা ডিসিশন মেক করতে পারেন। দেন গুগল অটোমেটেড অ্যাসেট জেনারেশন, এখানে বলেছি গুগল অটোমেটিক অ্যাসেট জেনারেশন ইজ কারেন্টলি এনেবল। এনেবল থাকা ভালো, কখন ভালো আর কখন খারাপ সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি। allowing the platform to create dynamic headline, description based headline, landing page content and campaign data. তো অ্যাফেক্টেড এরিয়ার জন্য কি হতে পারে? while automation may improve reach, optimized AI generation asset can sometimes reduce message accuracy, weaken brand positioning to create inconsistent, হ্যাঁ, inconsistent ad messaging across campaign. আসলে এখানে যদি এটা বলি, এটা এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা স্পেসিফিক কিছু কিছু বিজনেসের জন্য খুব ভালো কাজ করে। আমি ওইটা ক্লাসে আপনাদেরকে ডিটেলে বলেছিলাম। তো এখানে আপনারা হচ্ছে একটু দেখবেন কষ্ট করে যে ক্লায়েন্টের বিজনেস টাইপটা, আমি যে যে টাইপগুলোর কথা বলেছিলাম যে কোন কোনটার জন্য এআই খুব ভালো কাজ করে, কোন কোনটার জন্য এআই একটু স্ট্রেট হইতে হয়। বিশেষ করে আবারও যদি একটু রিক্যাপ করি, যে যারা হচ্ছে সার্ভিস রিলেটেড বিজনেস করে, তারপর হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং বিজনেস যেগুলো, মানে তারা আর কি তাদের নিশের প্রতি খুবই স্ট্রেট। দেখা গেছে যে আমি দাঁতের ডাক্তারের অ্যাড দিতে যাচ্ছি, ও সামহাও কোনোভাবে স্কিন ডিজিজের সাথে যেন এটা অ্যালাইন না করে, ওই ওই ক্ষেত্রে এই এআই এর অটোমেটেড প্রসেসটা আমাদের মানে স্ট্রিক্টলি অ্যাভয়েড করা উচিত। আর যদি বলি ই কমার্স বিজনেস, এটার জন্য এটা ওয়াও কাজ করে, খুবই ভালো কাজ করে। তো আপনারা একটু দেখবেন, দেখে আর কি লিখবেন। Then regularly review auto-generated asset and improve low-performing variations, mainly strong manual ad copy control to ensure messaging align with business objective, buyer intent and landing page relevance. আসলে যে যে বিজনেসের জন্য আর কি, যে যে ক্যাম্পেইনে আপনার হেডলাইন কিওয়ার্ড
যেগুলো দেওয়া হয়েছে, যে যে জিনিস মেক শিওর করা হয়েছে যে তুমি আমার সার্ভিস নিলে এটা পাবা, কি মেইন ক্যাম্পেইনটা যে জিনিসটার উপর ফোকাস করা হয়েছে তার সাথে রিলেভেন্সি রাখাটাই হচ্ছে এই গুগলের নতুন যে এআই অটোমেটিক অ্যাসেট জেনারেশন তার মেইন ইন্টেনশন। হ্যাঁ, এখন যদি ধরেন এমন হয় যে আমরা কোনো ই কমার্স বিজনেসের জন্য কাজ করছি, তো সামহাও যদি 5,000 2,000 400 500 প্রোডাক্ট থাকে, সবগুলোর হেডলাইন কিংবা সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ইউআরএল কিন্তু ক্যাম্পেইনে দেওয়া সম্ভব হয় না। তো যদি এই এআইটা অ্যাড করে রাখা হয়, দেন কাস্টমারের সার্চ ইন্টেন্ট অনুযায়ী যদি ওয়েবসাইটে ওই প্রোডাক্টটা ও দেখে, ও একটা এক্সট্রা ইউআরআই তৈরি করে। যেমন ধরেন আমাদের এখানে এটা হচ্ছে গুগল.com, তো এই যে গুগল.com পর্যন্ত কিন্তু মেইন ডোমেইন, দেন এইটা ডকুমেন্ট ওয়াইজ এটা চেঞ্জ হতে থাকে। তো ও একইভাবে ওই প্রোডাক্টের জন্য এক্সট্রা ইউআরএল ল্যান্ডিং পেজ জেনারেট করে, ওটার মধ্যে ক্লায়েন্ট না কাস্টমারের সার্চ ইন্টেন্ট অনুযায়ী প্রোডাক্টের হেডলাইন ডিসক্রিপশন এবং ওই প্রোডাক্ট তার কাছে নিয়ে যেয়ে হাজির করে। এটাই হচ্ছে এই অটোমেটেড অ্যাসেট জেনারেশন অ্যাক্টিভ করে রাখার বেনিফিট। তবে আমি ই কমার্সের ক্ষেত্রে কখনোই এটাকে বন্ধ করতে বলবো না। লিডের জন্য একটু সার্ভিস ওরিয়েন্টেড যদি দেখেন যে একটু মানে সেন্সিটিভ টপিকগুলা, ওই যে নাম বলে দিলাম কয়টা, সেক্ষেত্রে আপনারা কখনোই এটা আর কি দিবেন না। স্পেশালি ওর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ও যে ইমেজগুলো অ্যাড করে ওইটা আসলে ক্লায়েন্টের সাথে যায় না। ক্লায়েন্টরা অনেক সময় এই ক্যাম্পেইনের হচ্ছে তারা নিজেরাও তো তাদের লোকেশনে আপনার কিওয়ার্ড সার্চ করে করে এই ক্যাম্পেইন দেখে, দেখে দেখে স্ক্রিনশট তুলে তুলে পাঠায়, বলে এই ইমেজটা তো আমি, এইটা তো এই প্রোডাক্টটা আমি কিংবা এই সার্ভিসটা তো আমি দিই না, এই ইমেজটা তোমার ক্যাম্পেইনে কেন দেখাচ্ছে? সেটা কিন্তু ওর কেরামতিতে। হ্যাঁ, তো লিডের জন্য একটু কেয়ারফুল হতে হবে, ই কমার্সের জন্য অন থাক, সমস্যা নেই। দেন হচ্ছে লোকেশন টার্গেটিং। আমি একটা কথা বলে রাখি, হ্যাঁ, অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট ফর লোকেশন, ফর হচ্ছে ডিভাইস, দেন হচ্ছে আরো যে যে টপিকগুলোর উপর আমি দেখিয়েছিলাম, আমি কিন্তু ওগুলো এখানে অ্যাড করি নাই তারও কারণ এটা সবার জন্য আবার অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট নয়, আপনারা সেটা ভালো করে জানেন। তো লোকেশনের দিক থেকে আমি এখানে যা যা লিখেছি আমি একটু বলে নিই, তারপর বুঝিয়ে বলছি। লোকেশন টার্গেটিং সেটিং আর অ্যাক্টিভ, however targeting expansion that are presence or interest, setting may be allowing traffic from initiated geographic regions outside the core target market। এটা হচ্ছে ওই অ্যাডভান্সটা না, এটা হচ্ছে যে আপনার লোকেশন ক্যাম্পেইন সেটিং এর মধ্যে লোকেশনের প্রেজেন্স অর ইন্টারেস্ট অর অনলি লিভিং পিপল, এইটার কথা বলা হয়েছে। এখন আপনাদেরকে আমি বলেছিলাম যে কখন হচ্ছে প্রেজেন্ট অর ইন্টারেস্ট পিপলদের জন্য টার্গেটিং করে ক্যাম্পেইন চালানোটা সেফ বেনিফিশিয়াল হতে পারে, আর কখন শুধুমাত্র লিভিং পিপল অর্থাৎ সেকেন্ড অপশনের সাথে লোকেশন অ্যাটাচমেন্টের জন্য সেটা বেনিফিশিয়াল হতে পারে। তো এইটা আশা করি আমার চেয়ে আপনারা সুন্দর লিখতে পারবেন। আপনাদের ক্লায়েন্টের ডিমান্ড, তার বিজনেস টাইপ, তার হচ্ছে সার্ভিস প্রোভাইড, লোকেশন, বলবো এরিয়া, সবকিছু জেনে আপনারা প্রেডিক্ট করবেন। দেন অ্যাফেক্টেড এরিয়া আমি এখানে কি বলেছি, ইমপ্রপার লোকেশন টার্গেটিং ক্যান ওয়াস্ট অ্যাড স্পেন্ড, লোয়ার লিড কোয়ালিটি ডেফিনেটলি, দেন রিডিউস ই কমার্স পার্সেস ইন্টেন্ট। অনেক ক্লায়েন্ট দেখা যায় হচ্ছে আপনার ফার্স্ট যে অপশনটা ইন্টারেস্ট পিপল দিয়ে ই কমার্সের বিজনেসে চালায়, বাট তার অ্যাকচুয়ালি প্রোডাক্টের যেটা হচ্ছে বলা যায় অনলাইন শিপিং, এটা ওখানে একটু বেশি কস্ট পড়ে যায়। আপনারা ক্লায়েন্টের থেকে মেক শিওর হবেন যে তার লোকেশনটা কত পর্যন্ত সে আসলে দিতে প্রস্তুত। যদি দেখেন তার সাথে এটা যাই, রাখবেন, না হলে ডেফিনেটলি বাদ দিতে বলবেন যে সেকেন্ড অপশনের সাথে যাওয়ার জন্য। তো এটা এইভাবে এফেক্ট করে অ্যান্ড নেগেটিভলি ইম্প্যাক্ট কনভার্সন পারফরমেন্স অ্যান্ড বাজেট ইফিসিয়েন্সি। অ্যাকচুয়ালি বাজেট ইফিসিয়েন্সিটাই সবচেয়ে বড় সমস্যা, কারণ ওই লোকেশন থেকে ক্লায়েন্ট কাস্টমার চায় না, তো ওখান থেকে ক্লিকগুলো আসে, ওর জন্য বাজেট স্পেন্ড হয়, সেটা বলেছি। এখানে রিকমেন্ডেশন, রিফাইন জিওগ্রাফিক টার্গেটিং ইউজিং হাই পারফর্মিং রিজিয়ন, দেন এক্সক্লুড রিলিভেন্ট লোকেশন অ্যান্ড প্রায়োরিটিস প্রেজেন্স টার্গেটিং। ও বলেছে প্রেজেন্স টার্গেটিং এ প্রায়োরিটিস রাখার জন্য। আবার আমি কিন্তু কিছু ব্যতিক্রমও বলে দিয়েছিলাম ক্লাসে, যদি আপনারা মনে করেন যে কখন আমরা হচ্ছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স টার্গেটিংটার দিকে আগাবো, তখন সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, দেন হচ্ছে অডিয়েন্স টার্গেটিংটা লিখেছি, অডিয়েন্স signal and observation segment are partially implemented, but audience layering opportunity remain underutilized for identifying high intent customer group and
রিমার্কেটিং অপরচুনিটিস। দেখেন, অডিয়েন্সটা আমি আপনাদেরকে খুব ফেয়ারলি একেবারে মানে ফানেল অনুযায়ী কোন কোন সময় কাদেরকে নিতে হবে আমি খুব ভালো করে বলে দিয়েছি। তো ওখানে হচ্ছে আমি বলেছিলাম টপ অফ দ্য ফানেলে যাদের কোনো প্রিভিয়াস ডাটা নেই তারা কি কি অডিয়েন্স নিয়ে আগাতে পারে, যেহেতু তাদের ওই সময় একটা হাই কোয়ালিটি ট্রাফিক জেনারেটরও একটা মানে কি বলবো ইন্টেন্ট থাকে। এবং এরপর যখন আস্তে আস্তে কনভার্সন আসতে শুরু করে তখন আমরা কোন অডিয়েন্স লিস্টটাকে হায়ার প্রায়োরিটিতে রাখবো। দেন যদি মিডল অফ দ্য ফানেলে আসি সেখানে আমরা রিমার্কেটিং অডিয়েন্সগুলো অ্যাড করতে পারবো। এবং বটম অফ দ্য ফানেলে কিন্তু শুধুমাত্র মানে টোটাল 100%-এ যদি ক্যালকুলেশন শোনাই তাহলে বলবো 50% হচ্ছে প্রিভিয়াস অডিয়েন্স অ্যান্ড দেন 50% ইন মার্কেট অডিয়েন্স। এটাকে রিমার্কেটিং ক্যাম্পেইনে ডাইভার্ট করে দেওয়া যায়। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। দেন অ্যাফেক্টেড এরিয়াসটা কি, উইক অডিয়েন্স টার্গেটিং লিমিটস, অপটিমাইজেশন ভিজিবিলিটি, রিডিউস রিমার্কেটিং ইফিসিয়েন্সি অ্যান্ড প্রিভেন্ট ক্যাম্পেইন ফ্রম ম্যাক্সিমাইজ হাই কনভার্টিং ইউজার সেগমেন্ট। আমি বলেছিলাম যে সার্চ ক্যাম্পেইনে এখনো অনেক মানুষ আছে যারা অডিয়েন্সকে প্রায়োরিটি দেয় না। তারা মনে করে সার্চ ক্যাম্পেইনটা কমপ্লিটলি গো উইথ দ্য কিওয়ার্ড calculation, but that's not true because Google already added that all options to add all kind of audience segment under search campaign. As it is not worked, Google definitely not recommended it, and I have the proved like my all client search ad campaign. I always prefer audiences as per their current final status. তো এটা এফেক্ট তো ডেফিনেটলি করে, কারণ হচ্ছে যে ক্লায়েন্টের অনেক ক্লায়েন্ট থাকে যাদের ডাটা নাই, যারা একেবারে ওল্ড না কিংবা একদম নতুন তৈরি করেছে ক্যাম্পেইন আপনাকে এসেছে অডিট করতে দিতে। আপনারা ডেফিনেটলি তার কারেন্ট ফাইনাল অনুযায়ী এভাবে অডিয়েন্স বলবেন তাদেরকে, এবং এটার জন্য তার কি কি পারফরমেন্স এফেক্ট হচ্ছে সেটা এভাবে বলবেন। দেন রিকমেন্ডেশন তো ডেফিনেটলি দিবেন, কিভাবে দিবেন সেটা আমি জানি, আমার থেকে আপনারা ভালো জানেন। দে ইমপ্লিমেন্ট অডিয়েন্স অবজারভেশন, স্ট্র্যাটেজিক্যালি অ্যানালাইজ ডেমোগ্রাফিক পারফরমেন্স অ্যান্ড স্ট্রেংথ, remarketing segmentation using customer intent, website engagement and conversion behavior data. ওকে, দেন এক্সিস্টিং কিওয়ার্ড স্ট্যাটাস। হ্যাঁ, মানে সে কারেন্ট যে যে কিওয়ার্ডের উপর স্ট্যান্ড করে তার ক্যাম্পেইনটা সেট আপ করেছে। দ্য অ্যাকাউন্ট কন্টেন্স এ মিক্স অফ হাই পারফর্মিং অ্যান্ড ব্রড ইন্টেন্ট কিওয়ার্ড। কারেন্ট সার্চ টার্ম ইন্ডিকেট potential traffic sufficiencies to due to loose match targeting and consistent keyword grouping. খুব সুন্দর একটা কথা দেখেন, এখানে সে বলতে চেয়েছে যে কারেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছি তোমার একটা মিক্সড পারফর্মিং কিওয়ার্ডের মানে অ্যানালাইসিস দেখা যাচ্ছে, স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেখানে তুমি সার্চ টাইমের ইন্ডিকেট এখানে পোটেনশিয়াল ট্রাফিক এফিসিয়েন্সি যেহেতু ইন্ডিকেট করে সেটা মানে ওইভাবে দেখা যাচ্ছে না, দেখোনি তুমি, টু লুজ ম্যাচ টার্গেটিং অ্যান্ড ইনকনসিস্টেন্ট কিওয়ার্ড গ্রুপিং। মানে কিওয়ার্ড গ্রুপিং করা যেত কিংবা মানে তার সার্চ টার্ম চেক করে টপ পারফর্মিং কিওয়ার্ডগুলোকে অ্যাড করা যেত। তো ওইখানে এমন একটা স্ট্যাটাস দেখা যাচ্ছে যেখানে তুমি কিছু ব্রড ম্যাচ টাইপে কিছু ব্রড ইন্টেন্টে কিছু ক্যাম্পেইনের কিওয়ার্ড চালিয়েছো এবং ওখানে অপরচুনিটিগুলোও সে দেখতে পাচ্ছে, এটা বলা হয়েছে। অ্যাফেক্টেড এরিয়াস, পোর কিওয়ার্ড স্ট্রাকচার মে increase irrelevant click, reduce CTR, quality score, and impact conversion efficiency across campaign. এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যেমন হচ্ছে আপনাদেরকে আমি বলেছি যে কখন আমরা একটা অ্যাড গ্রুপ দিয়ে যাব। আমি বেশিরভাগ সময় প্রিফার করি যে লিড হোক কিংবা বিজনেস হচ্ছে ই কমার্স হোক, স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে অ্যাড অ্যাড গ্রুপ অনুযায়ী আগানো। যদি ক্লায়েন্টের দেখেন যে সবগুলোকে সে তারা একটা অ্যাড গ্রুপের মধ্যে দিয়ে চালাচ্ছে, আপনারা ডেফিনেটলি রিকমেন্ডেশন ওভাবেই দিবেন যেন তারা ভিন্ন ভিন্ন অ্যাড গ্রুপ আপনারা সেগমেন্টেশন করে দিতে পারেন। ভালোর কোনো শেষ নাই ভাই। আপনারা যদি মনে করেন দেখেন যে ক্লায়েন্ট একটা অ্যাড গ্রুপের মধ্যে যাচ্ছে, এমনও অনেক বিজনেস আছে জাস্ট একটা ল্যান্ডিং পেজ নিয়ে ক্যাম্পেইনে চলে আসছে, তার ওয়েবসাইটে আর কোনো আলাদা পেজ নাই, দেখা গেছে যে রিভিউজ টিভিউজ সব কিছু তার একটা একটা পেজের মধ্যেই আছে, দেন ফাইন, একটা ক্যাম্পেইন একটা গ্রুপ একটা অ্যাডস দ্যাট উইল বি ইনাফ।
কিন্তু যদি দেখেন যে তার মাল্টিপল সার্ভিস আছে, তারপর বেশ কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, তখন কিন্তু আপনারা ডেফিনেটলি এখানে সেটা অ্যাড করতে ভুলেন না। তো আমি এখানে যেটা বলেছি ওর কিওয়ার্ড স্ট্যাটাস নিয়ে, তো ওখানেও প্রত্যেকটা সার্ভিস এবং প্রোডাক্ট অনুযায়ী আলাদা আলাদা কিওয়ার্ডের জন্য রিকমেন্ডেশন দিবেন। এখানে আরো একটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে এই যে যেখানে আমি বলেছি যে সার্চ টার্ম ইন্ডিকেট পোটেনশিয়াল ট্রাফিক ইফিসিয়েন্সি, মানে ও দেখতে পাচ্ছে, এখানে বলা হয়েছে যে আমি দেখতে পাচ্ছি তোমার সার্চ টার্ম ইন্ডিকেট করছে কিছু পোটেনশিয়াল ট্রাফিক ইনসাফিসিয়েন্সিস। অর্থাৎ আমরা কিন্তু মানে প্রথম অবস্থায় যখন যারা ক্যাম্পেইন চালায়, দেখা গেছে যে 4টা গ্রুপ দিয়েছে, 2টা গ্রুপ কিংবা একটা গ্রুপ থেকে কনভার্সন আসছে, বাকিগুলোতে আসছে না। ওখান থেকে যদি সার্চ টার্মটা চেক করে কিওয়ার্ড স্ট্যাটাসটা তাকে শেয়ার করেন, সে কিন্তু আরেকটু মানে অন্যভাবে ওভার থিঙ্কিং করবে আপনাকে নিয়ে, যে আপনি শুধুমাত্র কিওয়ার্ড স্ট্যাটাস না, আপনি তার কিওয়ার্ডের জন্য সার্চ টার্ম থেকে আপনার ট্রাফিক ইফিসিয়েন্স কিছু কিওয়ার্ডও আপনি দেখতে পেয়েছেন, সে সম্ভাবনাটাও তাকে বলেছেন। দেন হচ্ছে রিকমেন্ডেশন, রিফাইন কিওয়ার্ড ম্যাচ টাইপ। আমি আপনাদেরকে বলেছি যে কোন অবস্থায় কোন ম্যাচ টাইপ ভালো হবে, দয়া করে ওগুলো একটু রিমেইন করবেন। দেন ইমপ্রুভ thematic and ad group structure and priorities high intent commercial keyword। এই যে এই কথাটা আপনাদেরকে কয়েক হাজার বার বলা হয়েছে মনে হয়। এই কমার্শিয়াল কিওয়ার্ডের কথা সব সময় সব মানে ফানেলের জন্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, অ্যালাইন্ড উইথ ইউজার সার্চ বিহেভিয়ার অ্যান্ড বিজনেস অবজেক্টিভ। হুম, এটা এটা আপনাদের ডেফিনেটলি আপনার রিকমেন্ডেশনে রাখবেন যে কমার্শিয়াল কিওয়ার্ডকে হাইব্রিডিতে রাখার জন্য। এটা গুগলের মানে অ্যালগোরিদমটাও জিনিসটা ভালো বুঝে, দেন হচ্ছে বিজনেস অবজেক্টিভ যেটা দিয়েছে ক্লায়েন্ট সেটা অ্যাচিভ করতে হেল্পফুল হয়। দেন নিউ কিওয়ার্ড সাজেশন, কখন নিউ কিওয়ার্ড সাজেশন দিবেন কখন দিবেন না এটা আমি বলে দিয়েছি। তারপরও কিওয়ার্ড সাজেশন কিছু রাখবেন, এটা একটা এক্সট্রা মানে বেনিফিট, একটা এক্সট্রা ফিলিং দেয় ক্লায়েন্টদেরকে, কারণ কিওয়ার্ড নিয়ে সব ক্লায়েন্টদেরই একটু মাথা ব্যথা থাকে। তো তার কারেন্ট স্ট্যাটাসে যদি দেখেন যে সে কিওয়ার্ড, দেখলেই বুঝবেন, কারণ এখন এআই আসার পর মানে ক্লায়েন্টরা ওইভাবে ওই লেভেলে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে তারা অ্যানালাইসিস করে না। মানে আপনারা দেখবেন যে আমরা যখন ক্যাম্পেইন সেট আপের জন্য কিওয়ার্ডগুলো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে প্ল্যান করে নিয়ে এসে ক্যাম্পেইন সেট আপে বসে, স্টিল সে আরো নতুন কিছু কিওয়ার্ড লিস্ট আপনার অ্যাড গ্রুপ লেভেলে সেটিংসের সময় নতুন কিছু কিওয়ার্ড লিস্ট সে হচ্ছে প্রিফার করতে থাকে, যে এই অ্যাড মোর কিছু কিওয়ার্ডের লিস্ট পাঠায়, সেগুলো অ্যাড করতে বলে। তো সিমিলারলি এই এই এইটা আপনার রিকমেন্ডেশন থাকবেই দেখেন, মানে আপনি যখন দেখবেন যে ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়েছে, 2টা 3টা কিওয়ার্ডে মাত্র কনভার্সন আসছে, বাকিগুলোতে তেমন ক্লিকও আসে না, কনভার্সনও আসে না, এখন আপনার সাজেশন থাকবে কি নতুন কিওয়ার্ডের জন্য। এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে দেয়ার আর অ্যাডিশনাল কিওয়ার্ড এক্সপেনশন অপরচুনিটি। এখানে কিছু নতুন কিওয়ার্ড অ্যাড করার অপরচুনিটি রয়েছে, অ্যাভেলেবল বেসড অন সার্চ টার্ম ট্রেন্ড কম্পিটিটর পজিশনিং অ্যান্ড কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস উইথ ইন দ্য কারেন্ট মার্কেট প্লেস। আর এটার জন্য এফেক্টেড কি হচ্ছে, এখানে আমি না দেখেও হাজারটা বলে দিতে পারবো যে এই ধরনের কিওয়ার্ড যারা অ্যাড করে, এই ধরনের স্ট্যাটাসের জন্য এফেক্ট ক্যাম্পেইনের উপর কি কি পড়ে। Missing keyword opportunity may reduce impression share, limit qualified traffic growth, and prevent campaign from capturing additional conversion potentiality. হ্যাঁ, potentiality. ওকে, দেন রিকমেন্ডেশন কি আছে দেখেন, এক্সপেন্ড ক্যাম্পেইনস উইথ লং টেইল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কিওয়ার্ড চুজিং এর জন্য কোন টাইপের কিওয়ার্ড নিলে আমাদের জন্য ভালো, কমার্শিয়াল উইথ লং টেইল, হাই কমার্শিয়াল ইন্টেন্ট অ্যান্ড নিশ রিলিভেন্ট কিওয়ার্ড, কন্টিনিউয়াসলি অ্যানালাইজ সার্চ টার্ম রিপোর্ট টু আইডেন্টিফাই স্কেলেবল অপরচুনিটি উইথ স্ট্রং কনভার্সন পোটেনশিয়াল। কথাটা মানে খুবই পরিষ্কার, কারণ হচ্ছে আমরা যখন কিওয়ার্ড আসলে সার্চ টার্মে তো কিওয়ার্ডটা অনেক বড় একটা মানে রেজাল্ট জেনারেট করে, তাই না? তো এটা খুবই খুবই এসেনশিয়াল আর কি। দেন যখন আমরা কিওয়ার্ডটাকে ঠিকঠাক আর কি স্কেল করতে পারি, ক্যাম্পেইনে ইমপ্লিমেন্ট করতে পারি, তখন এই অপরচুনিটিগুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়।
সেটাই বলেছি, এই জন্য সেটাই রিকমেন্ডেশন দিয়েছি। দেন হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড স্ট্যাটাস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা কথা বলি, নেগেটিভ কিওয়ার্ড, কিওয়ার্ড লিস্ট, নেগেটিভ কিওয়ার্ড, এই টপিকগুলো প্রত্যেকটা আপনার ক্যাম্পেইনের অডিট রিপোর্টে ডেফিনেটলি থাকবে, আপনি দেখবেন। কারণ ক্লায়েন্টরা, অনেক ক্লায়েন্ট আছে যারা নেগেটিভ কিওয়ার্ড ছাড়াই ক্যাম্পেইন চালায়, অনেকে চালায় হাতে গোনা কিছু। তো আমি আপনাদেরকে চ্যাট জিপিটি কিংবা গেমিনি যেটাই বলেন, এখান থেকে কিভাবে নেগেটিভ কিওয়ার্ড জেনারেট করতে হয় আমি নিজে জেনারেট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। ক্লায়েন্ট যদি কিছু দিয়েও থাকে, আপনারা অবশ্যই নতুন কিছু নেগেটিভ কিওয়ার্ড লিস্ট তাকে রিকমেন্ড করবেন যে এইগুলো তুমি তোমার ক্যাম্পেইনে অ্যাড করতে পারো। ঠিক আছে? সেটা সব বিজনেসের জন্য অ্যাকচুয়ালি কমন, মানে কিছু কমন আছে নেগেটিভ কিওয়ার্ড, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে কিছু লিস্ট ফরওয়ার্ড করতে, এটা মানে আপনার একটা এক্সট্রা ইমপ্রেশন অ্যাড করে, হ্যাঁ। তো আমি এখানে বলেছি যে নেগেটিভ কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন এক্সিস্ট, মানে আছে ওর, বাট অ্যাপিয়ার লিমিটেড অ্যাক্রস সার্টেন ক্যাম্পেইন অ্যান্ড অ্যাড গ্রুপস, অ্যালোয়িং সাম লো ইন্টেন্ট অর irrelevant সার্চ কোয়ারিজ টু ট্রিগার অ্যাড. Insufficient negative keyword control can increase wasted spend, lower CTR, reduce lead quality, and negatively affect campaign profitability. এটা কথা সত্যি যে নেগেটিভ কিওয়ার্ডের লাইসেন্সের জন্য এই এফেক্ট হয় ক্যাম্পেইনে। দেন রিকমেন্ডেশন থাকবে, বিল্ড এ স্ট্রাকচার নেগেটিভ কিওয়ার্ড স্ট্র্যাটেজি ইউজিং ইচ টার্ম অ্যানালাইসিস, রেগুলারলি এক্সক্লুড রিলেভেন্ট ইনফরমেশনাল competitor unrelated and low converting queries to improve targeting precision. কথা সত্যি যে ধরেন রেগুলার ট্রাফিক অ্যাকুইজিশন কিওয়ার্ড, যেটাকে বলে সার্চ টার্ম কিওয়ার্ড, এইটার কিন্তু রেগুলার কিছু আসতে থাকে। হুম। দেন হচ্ছে ইনফরমেশনাল, আমি বলেছিলাম যে হু, হট, ইনফরমেশনাল যে কিওয়ার্ডগুলো, এগুলো যদি আমরা নেগেটিভ কিওয়ার্ড লিস্টে অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের মানে ফলস ক্লিক বলেন, ইরিলিভেন্ট ক্লিক বলেন, বাজেট ওয়াস্টিং ক্লিক বলেন, এগুলো আর আসবে না। দেন কম্পিটিটর আনরিলেটেড, হ্যাঁ, অনেক ক্লায়েন্ট চায় যে তার কম্পিটিটরের বিজনেস নেমটা অ্যাজ এ কিওয়ার্ড ক্যাম্পেইন অ্যাড করে রাখতে, অনেক ক্লায়েন্ট চাই ইদানিং। হ্যাঁ, ওটার জন্য কিন্তু হাই সিপিসি প্রোভাইড করতে হয়, এটাও আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে। তো এটা তখন যদি মনে করেন ক্লায়েন্টের ইন্টেন্ট আছে, সে এটা পছন্দ করছে, দেন ওকে। যদি না থাকে তাহলে আপনারা এই যে কম্পিটিটর আনরিলেটেড মেক শিওর করে এটাকে এক্সক্লুড করতে বলবেন, এবং যে নেগেটিভ কিওয়ার্ড লিস্টগুলো অ্যাড করবেন ওখানে এগুলো অ্যাড করে দিবেন। এখন আবার প্রশ্ন করেন না কম্পিটিটর কিভাবে জানবো, আমি কম্পিটিটর কিভাবে রিসার্চ করবেন, ক্লায়েন্টের থেকে জেনে নিতে পারেন, অথবা কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করা যায় আমি কিন্তু বলেছিলাম। ওকে, দেন ডিভাইস টার্গেটিং, হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি। ডিভাইস টার্গেটিংটার ব্যাপারটা হলো যে ওই চারটার থাকে, কোনো কোনো দেশে তিনটা, এর বাইরে আর কোনো ডিভাইস নাই। মোবাইল, দেন কম্পিউটার, দেন ল্যাপটপ, আর এটাই তিনটাই সব জায়গায় আছে, আর দুই এক জায়গায় এক্সেপ্ট একটা বেশি আছে, টিভি। টিভি আবার কয়েকটা দেশে লোকেশন টার্গেটিংয়ে থাকে, ডিভাইস টার্গেটিংয়ে থাকে। এখন ক্যাম্পেইন পারফরমেন্স ভ্যারাইজ অ্যাক্রস ডিভাইস উইথ সার্টেন মোবাইল আর ডেস্কটপ সেগমেন্ট, হ্যাঁ। আসল কথা বলতে টিভিতে কোনো কনভার্সন ডাইভার্ট হয় না, হুম। ট্যাবলেটে হয় মাঝে মাঝে, রেয়ার। ডেস্কটপেও কিন্তু কনভার্সন প্রবাবিলিটি খুব কম, এমন খুব কম কেস দেখবেন। বেশিরভাগ সময় দেখবেন যে ফার্স্টে থাকে মোবাইল, সেকেন্ডে থাকে ট্যাবলেট, এই দুইটা কনভার্সন সোর্সই হচ্ছে মোস্ট কনভার্সনাল ডিভাইস টার্গেটিং। ওকে, দেন হচ্ছে শোয়িং ইনকনসিস্টেন্ট কনভার্সন এফিসিয়েন্সি অ্যান্ড এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স। যদি এঙ্গেজমেন্টের চিন্তা থাকে, একেবারে শুরুর দিকে থাকে কনভার্সন একটা দুইটা আসেনি, এই অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ডিভাইস টার্গেটিংটা করারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইমিং আছে, হ্যাঁ। যখন তখন পাঁচটা সাতটা কনভার্সন এসেছে বলেই ক্লায়েন্টকে বলে দিলাম যে তুমি অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট ইউজ করো, ওইটা কিন্তু প্রপার টাইম না। এটা এটা বলতে হবে, এটা জানতে হবে, এটা যেন কইরেন না। দেন হচ্ছে অ্যাফেক্টেড এরিয়া, হ্যাঁ, unoptimized device targeting can lead to budget insufficiencies, poor user experience, lower conversion rate, and reduced campaign profitability. প্রত্যেকটা অপটিমাইজেশনের এন্ড অফ দ্য স্টোরি এটাই কিন্তু সবচেয়ে বেশি ড্যামেজ হয়। ওকে, দেন হচ্ছে রিকমেন্ডেশন।
আমার রিকমেন্ডেশন এখানে আমি কি দেবো, যদি দেখি 50টা 20টা 30টা কনভার্সন এসেছে, দেন আমি বলবো অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট ইউজ করে আপনার টপ কনভার্সনাল মোবাইল থাকলে মোবাইলের জন্য তুমি 20% to 30% তুমি এটা ইনক্রিজ করতে পারো। এটা বলতে পারি। তো অ্যানালাইজ ডিভাইস লেভেল কনভার্সন ডাটা রেগুলারলি অ্যান্ড অ্যাপ্লাই স্ট্র্যাটেজিক বিড অ্যাডজাস্টমেন্ট। Ensure ল্যান্ডিং পেজেস আর ফুললি অপটিমাইজ ফর মোবাইল পারফরমেন্স, এটাও কিন্তু দেখা খুবই জরুরি, যেটা আমি সিআরওতে বলেছিলাম। তবুও এখানে বলতে পারেন যদি দেখেন মোবাইলে সবচেয়ে বেশি কনভার্সন আসছে, অ্যান্ড অ্যাক্রস ডিভাইস ইউজার বিহেভিয়ার। ওকে, এখন আরেকটা কথা বলি, 10 নম্বরে চলে এসেছি, দ্য এন্ড অফ দ্য পয়েন্ট, দ্যাট ইজ ক্যাম্পেইন অ্যাড স্ট্রেংথ। দেখেন আমি এখানে ক্যাম্পেইন অ্যাড স্ট্রেংথে মানে অ্যাফেক্টেড এরিয়া আর এখানে ছোট ছোট কিছু টপিক দিয়েছি, যেমন হেডলাইন ডেসক্রিপশন। কিন্তু এখানে আপনাদের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনাদেরকে আমি একেবারে এই অ্যাড অ্যাড স্ট্রেংথ নিয়ে প্রত্যেকটা ক্যাম্পেইনের সম্পূর্ণ একটা করে ক্লাস নিছি। এই অ্যাড স্ট্রেংথের মধ্যে যত রকমের এক্সটেনশন আছে আমি আপনাদেরকে বলেছি কোন এক্সটেনশনটা কোন বিজনেসের জন্য ভালো, এবং হেডলাইনের তৈরি করার যে সার্চ টাইম ক্যাম্পেইনের টাইপ অনুযায়ী অ্যাড স্ট্রেংথ এক্সেলেন্ট করার জন্য কতগুলো হেডলাইন কিওয়ার্ডের উপর, কতগুলো হেডলাইন কমার্শিয়াল ইন্টেন্টের উপর, কতগুলো হেডলাইন সিটিএ বাটন সহ এবং লোকেশন সহ সার্ভিস সহ কিংবা প্রোডাক্ট ওয়াইজ করতে পারেন, তার পার্সেন্টেজ ক্যালকুলেট করে করে শিখিয়েছি। ঠিক সেইভাবে দেখবেন। এবং একটা ক্যাম্পেইনের অ্যাড স্ট্রেংথের জন্য হেডলাইন ডেসক্রিপশন সব রকমের এক্সটেনশন, দেন সেগুলো কতটা অর্গানাইজলি করা যায়, লিডের জন্য আমরা কোন কোনগুলো স্কিপ করব না, প্রাইস এক্সটেনশন কোন কোন বিজনেসের জন্য ব্যবহার করা যায় যায় না, সাইড লিঙ্ক কতগুলো ব্যবহার করতে হবে, কোন কোন বিজনেসের জন্য কি কি টাইপ ব্যবহার করতে হবে, সব বলেছি। তো আমি এখানে সবগুলোর নাম লিখিনি, কারণ আমি জানি যে আপনারা তো সাইড এক্সটেনশনগুলো কিংবা হেডলাইন ডিসক্রিপশন সম্পর্কে জানেন। কথা হচ্ছে সব ক্লায়েন্টের কিন্তু ইন্টেন্ট মিলবে না। যদি দেখেন কোনো, যেমন আমি এখানে কয়েকটা নাম দিয়েছি, দেখেন হেডলাইন দিয়েছি, তারপর রিপিটিটিভ মেসেজিং, ইনকমপ্লিট অ্যাসেট অপটিমাইজেশন অপরচুনিটি, এইগুলো বলেছি। তো এছাড়াও যদি আপনারা দেখেন যে ক্লায়েন্ট কল, অনেক ক্লায়েন্ট আছে 3টা 4টা কল আউট দিয়ে ক্যাম্পেইন চালায়, অনেক ক্লায়েন্ট আছে যে তার প্রাইস এক্সটেনশন ইউজ করার অপশন থাকা সত্ত্বেও ইউজ করে না, অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার সিটিএ বাটনটা অটোমেটিভ দিয়ে রাখে, অটোমেটেড দিয়ে রাখে, এমন হয়, কখনো কখনো স্ট্রাকচার স্নিপেটটা ব্যবহার করে না। আসল কথা হচ্ছে যে একটা কথা মাথায় রাখবেন যে অ্যাড, একটা ক্যাম্পেইনের 3টা সেটিং পার্টের মধ্যে অনলি অ্যাডস পার্ট উইল শো অন দেয়ার কাস্টমার, দ্যাট ইজ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ব্যাক হ্যান্ডে যত ভালো বিডিং, কিওয়ার্ড নেগেটিভ কিওয়ার্ড, অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট অর অডিয়েন্স টার্গেটিং যতই ভালো ইমপ্লিমেন্ট করুন, আপনার যদি এন্ড অফ দ্য স্টোরি হেডলাইন ডিসক্রিপশন যেটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে অ্যাকচুয়ালি এটা ওয়েল অর্গানাইজ না থাকে, তাহলে কিন্তু ক্যাম্পেইনের অ্যাড স্ট্রেন্থ ভালো হবে না। একটা জিনিস, আপনার স্কোর কমবে, সিপিসি বাড়বে, দেন হচ্ছে আপনার কাস্টমারও কিন্তু আপনার উপর যে ট্রাস্টটা, আমরা তো মূলত সার্চ ক্যাম্পেইনে তো আর ভিডিও দেখিয়ে নাচা গানা দেখিয়ে মানুষকে ইমপ্রেস করার কোনো অপশন থাকে না। এখানে শুধুমাত্র আমাদের হেডলাইনের উপর ট্রাস্ট এলিমেন্টটা ক্রিয়েট করতে হয়। তো এই একটা অ্যাডস্ট্যান্টের জন্য একটা ক্যাম্পেইনের যা যা টপিক আমি আপনাদেরকে ক্লাসে ক্লাসে বলেছি, পারফরমেন্স ম্যাক্সেও আপনার অ্যাড স্ট্রেংথ নিয়ে সম্পূর্ণ একদিন একটা ক্লাস চলেছে, সার্চেও শুধুমাত্র অ্যাড স্ট্রেংথ নিয়ে একদিন একটা ক্লাস চলেছে। ওই প্রত্যেকটা ক্লাসে যে যে টপিকগুলো ছিল আপনারা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন কোনটা কোন ক্যাম্পেইনের ল্যাকিংস পাচ্ছেন, আরো অর্গানাইজলি কিভাবে করা যায়, যদি অ্যাড গ্রুপ আলাদা আলাদা থাকে লিস্ট প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য জন্য একটা করে অ্যাড তৈরি হয়, অ্যাডস তৈরি থাকে, এই জিনিসগুলো মেকশিওর করবেন, সুন্দরভাবে ক্লায়েন্টকে রিপোর্টিং করবেন। দেন এটা যদি না থাকে, কি কি জিনিস আসলে অ্যাফেক্ট করে অ্যাডস্ট্যান্ট যদি ভালো না থাকে, সবচেয়ে বেশি ড্রপ করে হচ্ছে সিটিআর, ইমপ্রেশন শেয়ার, আপনার সিপিসি রেটটা অনেক হাই থাকবে যদি আপনার ক্যাম্পেইন অ্যাডস্ট্যান্ট ভালো না থাকে, দেন এটা ইমপ্রেশন ওইভাবে হবে না, দেন ওভারঅল ক্যাম্পেইন পারফরমেন্স উইথিন গুগল অকশন সিস্টেম দ্যাট উইল অ্যাফেক্ট বাই লো অ্যাড স্ট্রেংথ স্কোর। ওকে, দেন রিকমেন্ডেশনে দেখেন আমি দিয়েছি, এখানে সুন্দরভাবে লেখা যায় আরো অর্গানাইজলি, যদি দেখেন যে স্ট্রাকচার, কল আউট, এক্সটেনশন কোনো কিছু মিসিং আছে, নামগুলো এখানে শর্ট আউট করবেন, দেন ক্লায়েন্টকে বলবেন।
আর যদি একটা মানে গুগল স্ট্যাটিস্টিক্স ফলো করতে চান, এখানে কিন্তু এক্সটেনশন অনুযায়ী এই পার্সেন্টেজটা একটু ডিফারেন্ট। যেমন কল আউট এক্সটেনশনে গুগল রিকমেন্ড করে যে 7 to 10% এটা সিজিআর ইমপ্রুভ করে। দেন হচ্ছে প্রাইস এক্সটেনশন ই কমার্স, এটার আবার পার্সেন্টেজ বেশি, এটা বলে 15% to 17% ইনক্রিজ করে। আপনারা যদি চান ওরকম ডিরেক্ট গুগল রিকমেন্ডেশনও এখানে কিন্তু অ্যাড করতে পারেন। ওকে, তো এটা ছিল হচ্ছে সার্চ ক্যাম্পেইনের অডিট রিপোর্ট ওভারভিউ। এখানে একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, আমি এখানে আপনার ধরেন বলি ডিভাইস টার্গেটিং, দেন হচ্ছে লোকেশন টার্গেটিং, দেন হচ্ছে আমি আরো শিখেছিলাম আপনাদেরকে, সেটা হলো যে জেন্ডার ওয়াইজ টার্গেটিংটা, এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। ওগুলো অনেক সূক্ষ্ম, ওইগুলো খুব রেয়ার কেস পাওয়া যায়। তবুও যদি দেখেন কোনো ক্লায়েন্ট এটা ফলো করেনি, এটা আপনারা অ্যাড করে দিতে পারেন। বাট আমি যে 10টা টপিক আপনাদেরকে হচ্ছে, দাঁড়ান আমি ওই 10টা টপিক একটু নিয়ে আসি সামনে, মেবি আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। কপি, ওকে, দেন আমি এখানে একটু পেস্ট করি, তাহলে হয়তো একসাথে দেখলে জিনিসটা আপনাদের একটু বুঝতে ইজি হবে। এখানে শেষ অডিট রিপোর্টটা এখানে আমি পেস্ট করি। দেখেন এটা হচ্ছে আমি আপনাদেরকে যে গুগল, ওহো, এটা পারফরমেন্স ম্যাক্স নিয়ে এলাম, কিভাবে হলো এটা? আচ্ছা, সার্চ ক্যাম্পেইনটা নিয়ে যাই। আম, আচ্ছা, দেখেন এইটাই ছিল আমাদের সার্চ ক্যাম্পেইন অডিট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো এই অডিট ফ্রেমওয়ার্কে আমি আপনাদেরকে যে লিস্টটা দিয়েছি, এটা একেবারে বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক আলোচনা করেছি। এই 10টা টপিকের উপরেই কিন্তু আমার এই রিপোর্টটা করা। আপনারা যদি আমার এই রিপোর্টটা দেখেন, এখানেও কিন্তু এই 10টা টপিকই কিন্তু এখানে আছে। এখন এটা নিয়ে আমি রিপোর্টিংটা করব, দ্যাটস কমপ্লিটলি ডিপেন্ড অন মাই ক্লায়েন্ট কারেন্ট স্ট্যাটাস। ইফ দে ডিজার্ভ এনি অ্যাডভান্স অপটিমাইজেশন, ইউ শুড অ্যাটাচ ইট। ওকে, যদি দেখেন যে এই যে আমি এখানে ডিভাইস টার্গেটিংটার কথাই বলি, যদি দেখেন যে ডিভাইস টার্গেটিং এ ক্লায়েন্টের হচ্ছে কোনো স্পেসিফিক একটা ডিভাইস থেকে সবচেয়ে ভালো কনভার্সন আসছে, আমি আপনাদেরকে বলে দিয়েছি যে কত পরিমাণ কনভার্সন থাকলে কত পার্সেন্ট ইনক্রিজ করার কথা বলবেন, বাস শুধু ওইটা এখানে দিয়ে দিবেন। প্রথম স্ট্যাটাসটা বলবেন, দেন এটার জন্য ধরেন আমি বলি একটা এক্সাম্পল দেই, যদি ধরেন দেখেন তার টোটাল বাজেটের সম্পূর্ণটা সে ইকুয়ালি সব ডিভাইসের জন্য দিয়ে রাখছে, বাট টপ কনভার্সনাল হচ্ছে মোবাইল, দেন আপনারা ওইভাবেই লিখবেন যে তোমার টপ কনভার্সনাল এরিয়া মোবাইল ডিভাইসের জন্য, আমার রিকমেন্ডেশন থাকবে 20% মতো বাজেট ইনক্রিজ করার জন্য। হ্যাঁ, কিন্তু কিসের থ্রু দিয়ে করতে হবে, কিভাবে করতে হবে, এটা কিন্তু বলবেন না। কারণ আপনারা কি চান যে অডিট রিপোর্টের পরে ক্লায়েন্ট আপনাকে হায়ার করুক এই অপটিমাইজেশনটা ইমপ্লিমেন্টেশনের জন্য। ওকে, কখনো ওয়ে বলবেন না, আপনার রিকমেন্ডেশন স্মার্টলি প্রেজেন্ট করবেন, যেটা পসিবল। এটার উপর তোমার ডেইলি বাজেটের 20% এক্সট্রা ইউজ করার জন্য, এতে করে তোমার মোস্ট অফ দ্য বাজেট হাই কনভার্সনাল ডিভাইসে অ্যাড করার জন্য ক্যাম্পেইন থেকে প্রফিটেবিলিটি ইনক্রিজ করা পসিবল হবে। ওকে, তো দেখেন এখানে আমি যে 10টা টপিক রেখেছিলাম যদি আর একবার দেখি, এখানে ছিল বিডিং স্ট্যাটাস, কনভার্সন গোল অ্যাটাচমেন্ট, গুগল অটোমেটেড অ্যাসেট জেনারেশন, দেন লোকেশন টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং, এক্সিস্টিং কিওয়ার্ড স্ট্যাটাস, নিউ কিওয়ার্ড পারফরমেন্স। এটা সাজেশন থাকবে কি থাকবে না, এটা কমপ্লিটলি ডিপেন্ড on client current status. If we think like need some new keyword that are also high volume keyword, then you should attach that. Or if you think like no, the presence campaign keyword they have that is good sufficient, then you should skip it. Okay, দেন নেগেটিভ কিওয়ার্ড স্ট্যাটাস এটা থাকবেই সব ক্যাম্পেইনে, ডিভাইস টার্গেটিং এটা থাকবেই, অ্যাড স্ট্রেংথ এটা অবশ্যই থাকবে। তো এই ছিল হচ্ছে আজকে সার্চ ক্যাম্পেইন। এবং যেহেতু আমরা সম্পূর্ণ ক্যাম্পেইনটা অডিট ওভারভিউ শেয়ার করলাম, এবং শেষে দেখেন এখানে কিন্তু 10 নাম্বার টপিক এটা ছিল। এখন ওভারঅল যে আপনি অডিট রিপোর্টটা শেষ করলেন, এইটার একটা রিপোর্ট সামারি অ্যান্ড ক্যালকুলেশন। হ্যাঁ, এইটা একটা মানে এক্সট্রা অ্যাড করে, সেটা হচ্ছে আপনি যে টোটাল রিপোর্টটা দিলেন ক্লায়েন্টকে,
এইটা আসলে ইন এ শর্ট সামারাইজ যদি আপনি করেন, আপনার কি বলার আছে, এখানে আপনারা আরো অনেক কথা লিখতে পারেন। আমি একটু বলি, ক্লায়েন্ট যদি আপনাকে অডিট এবং অপটিমাইজেশন বোথ কাজের জন্য হায়ার করে, দেন কোনো কথা নাই। যদি এমন হয় ক্লায়েন্ট হচ্ছে আপনাকে শুধুমাত্র অডিটের জন্য দিয়েছে, আপনি কিন্তু এই রিপোর্টটাই আপনার টোটাল, আপনি যা অডিট করেছেন, আপনার স্কিল থেকে এই ক্যাম্পেইনের কারেন্ট স্ট্যাটাস কি মনে হয়েছে, কোন কোন ম্যাট্রিকগুলা ইমপ্রুভমেন্ট করলে আপনি মনে করেন এর জন্য ভালো পারফর্ম জেনারেট করা পসিবল, এটা সুন্দর করে বলে দিয়ে লাস্টে ছোট করে, এই যে দেখেন, আমি তখন বলেছিলাম রিড অ্যাবিলিটি, দেখেন এই যে কথাটা আমি লিখেছি না, এটা কিন্তু একেবারে মানে রিড অ্যাবিলিটি না, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড না, আমার পছন্দ হচ্ছে না, ক্লায়েন্ট এটা পড়বে না। এরকম করে লিখে যদি আপনারা নিচে সুন্দর করে একটা মানে সিটিএ মার্কা একটা লাইন তাকে থ্রো করতে চান, সে ডেফিনেটলি দেখবে না। স্ট্যান্ডার্ড ওয়েটা কি আমি একটু বলি, সেটা হচ্ছে এমন ভাবে লেখা, এটা করার মতো না আর কি। এই যে স্ট্যান্ডার্ড ওয়েটা এরকম, এখানে প্রথম এই কয় লাইনে আপনার সামারাইজ থাকবে, আপনি যা যা দেখেছেন, যা যা মনে হয়েছে এবং এর জন্য করণীয় কি। লাস্টে এরকম একটা লাইনে আপনি জাস্ট লিখে দিবেন যে এটা যদি ফিক্স করা হয় এই ক্যাম্পেইন থেকে কি কি জেনারেট করা পসিবল, এবং যদি তুমি চাও আমার অডিট রিপোর্টে দেখানো প্রত্যেকটা ইস্যু ফিক্সিং এর জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি থ্রু মাই অপটিমাইজেশন সার্ভিস, ফিল ফ্রি টু ইনবক্স মি। এইভাবে এখানে আপনি সুন্দর করে তাকে মানে মেসেজটা থ্রো করতে পারেন। এটাই হয় হচ্ছে এই সামারাইজ ক্যালকুলেশন। অনেক ক্লায়েন্ট আছে অনেক ব্যস্ত থাকে, তারা সামারাইজ ক্যালকুলেশনটা পড়ে কিছুটা ওভারভিউ বুঝে, তারা অত বুঝতে চায় না, বলে যে ঠিক আছে তুমি তাহলে, তুমি তোমাকে বলেছো, তো আমি তোমাকে হায়ার করতে পারি, কিংবা তোমার ওই অপরচুনিটি তুমি প্রোভাইড করো যে তুমি অপটিমাইজেশন সার্ভিসও দিচ্ছ, তাহলে আমাকে এগুলো ফিক্স করতে হেল্প করো। দেখেন কি লিখেছি আমি, একটু তবুও পড়ি। বেসড অন দ্য ওভারঅল গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস, দ্য ক্যাম্পেইন স্ট্রাকচার demonstrate strong growth potential. However, several optimization opportunity were identified across bidding strategy. মানে আমার কাছে যে যে ম্যাট্রিক্স গুলা হাইলাইট করতে ইচ্ছা হয়েছে এটা আমি মেক শিওর করেছি। কনভার্সন ট্র্যাকিং, অডিয়েন্স ট্র্যাকিং, keyword quality, negative keyword implementation, device performance, and conversion rate optimization, CRO. And those factors are currently impacting traffic quality, conversion efficiency, CPA, overall ROS performance by implementing the recommendation। এই যে এখান থেকে কিন্তু বলতে গেলে আপনার পরবর্তী স্টেপে আপনার জন্য আপনার আপনার ক্লায়েন্টের জন্য কি মানে মেসেজ থাকবে, এটা আমি এখানে দিয়েছি। বাই ইমপ্লিমেন্টিং দ্য রিকমেন্ডেড অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস, refining targeting accuracy, improving conversion data quality, and strengthening campaign structure, the account has significant potential to achieve improved scalability, higher quality conversion, stronger profitability, and more stable long-term advertising performance। মানে অনেক 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 অ্যাডজেক্টিভ এখানে ইউজ করা হয়েছে। যদি আমি এখানে যা যা দেখিয়েছি এগুলোকে তুমি করো, তুমি এই সবগুলো পাবা। দেন আপনারা এখানে জাস্ট ছোট করে লিখে দিতে পারেন যদি অপটিমাইজেশনের জন্য আপনার সাথে কোনো কথা চুক্তি না হয়। আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই লেখার দরকার নাই, তখন এই এখান থেকে জাস্ট আপনারা খুব ইজিলি এখান থেকে আপনারা ফাইলে চলে যাবেন, ডাউনলোড, কোন ফরম্যাটে ক্লায়েন্টকে দিতে চান সব ফরম্যাট এখানে আছে, জাস্ট গো উইথ ইউর ওন চয়েস। ইউ ক্যান গো উইথ পিডিএফ, ইউ ক্যান গো উইথ মাইক্রোসফট ওয়ার্ড আর আদার এনি, যে কোনোটা। ক্লায়েন্ট যদি রিকমেন্ডেশন করে যে, বিশেষ করে যারা হচ্ছে এজেন্সি ওনার, তারা বলে পিডিএফ কিংবা ওয়ার্ডে দিলে ভালো হয়। তো এইটাই আর কি, এখানে আপনার পছন্দ মতো করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, আমি সবসময় পারফরমেন্সে বিশ্বাসী। আমার কাছে আমার অডিট রিপোর্টের থেকে রেজাল্ট জেনারেট করাটা অনেক বেশি আমার কাছে মানে মনে হয়, কি বলবো, গুরুত্বর কাছে মনে হয়। এবং আমার কাছে আমি সবসময় এরকম রিপোর্টই দিই।
ফরমেশন যদি বলি, আপনাদের যদি কারোর কোনো দক্ষতা থাকে অতিরিক্ত, যে আপনারা এইটা এটা হচ্ছে অন্য কোনো ওয়েতে, যেমন হচ্ছে সুন্দরভাবে তৈরি করার জন্য যে যে এলিমেন্ট মানুষ ইউজ করে, কেউ ক্যানভা ইউজ করতে পারে, দেন হচ্ছে কেউ ফটোশপ অ্যাডোবি দিয়েও করতে পারে, যেভাবে যার যদি অন্য কোনো দক্ষতা থেকে থাকে সে এটা তৈরি করতে পারেন। বাট দ্য রিপোর্ট এলিমেন্ট অ্যান্ড দ্য কি পয়েন্ট explanation with recommendation process will be the same. Formation that just eye catchy, বাট দ্য রিয়ালিটি উইল বি দ্য সেম। এখন একটা ক্লায়েন্টকে আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে, আপনাকে অডিট অপটিমাইজেশনের জন্য বলবে, দেন লং টার্ম আপনাকে তার নার্সিং করতে হবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে রিপোর্টটা আপনি তৈরি করবেন সেটা যেন ক্লায়েন্টের পেন পয়েন্টের ঔষধ হয়। আপনার লেখার কোয়ালিটি, আপনার হচ্ছে ইংলিশের প্রফিটেবিলিটি, ইংলিশের ফ্লুয়েন্সি, যেটাই বলেন আপনি এক্সপ্লেন করবেন জাস্ট তার কারেন্ট স্ট্যাটাসটা, তার জন্য বর্তমানে আপনার জ্ঞান অনুযায়ী রেজাল্ট কোনটা এফেক্টেড হচ্ছে, এবং রিকমেন্ডেশনটা প্রত্যেকটার। এখানে আমি যেভাবে দিয়েছি আপনি জাস্ট এটা এক বাক্যে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবেন, এবং এই তিনটা কি পয়েন্ট, যে দ্যাট ইজ কারেন্ট স্ট্যাটাস, দেন অ্যাফেক্টেড এরিয়াস অ্যান্ড রিকমেন্ডেশন, এই জিনিসটা আর কি মেক শিওর করবেন। ওকে, দেন হচ্ছে আমি আজকের অ্যাসাইনমেন্টটা দিব, দিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করব। আমি ক্লাসের শেষে আপনাদের এই টেমপ্লেটটা, এছাড়াও কিন্তু ভালো কথা, আমরা যে ক্লাস ওয়াইজ অডিট রিপোর্টগুলো করেছিলাম প্রত্যেক দিনে, সেটা কিন্তু আলাদা আছে আপনাদের জন্য, ওইটার এটা আলাদা। ওখানে এই সেম রিপোর্টের টাইপটাই ওখানে আছে, কিন্তু আমরা ওটা বিচ্ছিন্নভাবে একদিন একদিন করে করেছিলাম। আর এখানে হচ্ছে যখন একটা ক্যাম্পেইন টোটাল আপনি অর্ডার পাবেন, ফ্রম অডিট টু অপটিমাইজেশন আর অনলি অডিট, তখন আপনাকে কিভাবে ধাপে ধাপে আগাতে হবে, আপনি কিভাবে সেটাকে প্রেজেন্ট করবেন, তার টপিক নিয়েই আজকে ক্লাসটা ছিল। তো এখানে আমি যেভাবে শুরু করেছি, আপনারা প্রত্যেকটা ক্যাম্পেইনের প্রত্যেকটা অর্ডারের জন্য এভাবে শুরু করবেন। সেখানে এই ধাপে ধাপে সেম এই টেম্পলেটটাই আপনারা একটু এডিট করবেন মাঝখানে, সেটা আপনার ক্লায়েন্টের স্ট্যাটাস অনুযায়ী একটু চেঞ্জ করবেন। তো এই সেম টাইপে আমার আজকের অ্যাসাইনমেন্টটাও থাকবে। কতদিন আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল না, আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট আছে। আপনারা এটাকে পিডিএফ এ তৈরি করবেন, কিংবা আপনার এখান থেকে আরেকটা অপশন দেখাই দিই, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে, যেটা ডক বলে, ডক্সেও তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা। হ্যাঁ, পিডিএফ করবেন, না হলে এটা করবেন। তো আপনাদের অ্যাসাইনমেন্ট টাস্কটা কি থাকবে আমি একটু সামারাইজ করি, তাহলে আপনাদের ভালো হবে বুঝতে। পারফরমেন্স ম্যাক্স অডিট, একটু বেশি দূরে চলে গেছি মেবি, বাপরে। ওকে, তো আমি একটু অ্যাসাইনমেন্ট নিয়ে আসি। আমাদের আগের ক্লাসগুলোতে যা যা অ্যাসাইনমেন্ট ছিল তার মধ্যে কিছু 11 নাম্বার ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, হ্যাঁ ভাই। তো আমি হচ্ছে 12তে একবারে চলে যাব, 12 না, আছে ক্লাস 13 ছিল, কত ছিল, আচ্ছা সেটা আমি পরে এডিট করব, এখন বলি। মেক, কোথায় গেল, আচ্ছা, ট্যাক্স ফর ক্রিয়েটিং এ কমপ্লিট গুগল সার্চ অ্যাট ক্যাম্পেইন অডিট রিপোর্ট। এখানে আমি একটা অপশনাল দিয়ে দিই, আপনারা যে চাবেন লিডে করতে পারেন, যে চাবেন পারফরমেন্স, কিংবা ই কমার্স, আমি ই কমার্স লিখে দিই, সেটা মনে হয় ইজি হবে। ই কমার্স, আপনাদের যার ইচ্ছা হবে আপনারা লিডে করতে পারেন, যার ইচ্ছা হবে ই কমার্সেও করতে পারেন। হ্যাঁ,
তো অ্যাসাইনমেন্টটা আমি যেভাবে একটা কমপ্লিট ওভারভিউ, আপনারা তো এখানে অনেকে আছেন যারা মার্কেটে কাজ করছেন। তো মার্কেটে কাজ যারা করছেন তারা তাদের ক্লায়েন্টের সিনারিও থেকেও বানাতে পারেন। তো এভাবে যদি বানান, আপনারা একটু চেষ্টা করবেন ক্লায়েন্টের ওয়েবসাইট টাইটগুলো শেয়ার দিয়েন না, কারণ এখানে আপনাদের সিকিউরিটির পারপাস আছে। তো বাকি রিপোর্টগুলো আপনারা ওই ডাটার উপর অ্যানালাইসিস করে তৈরি করতে পারেন। ওকে। আর যাদের ক্লায়েন্ট নাই, আমি যেভাবে থিঙ্কিং করে করে আপনাদের জন্য, মানে আপনারা যেন সব বিজনেসের ক্ষেত্রে অন্তত এই টেম্পলেটটা ফলো করে একটা রিপোর্ট খাড়া করতে পারেন, এটা আমি মাথায় রেখেছিলাম। একইভাবে আপনারাও আর কি বিজনেস দেখে দেখে আপনারা মনে করেন এটার সিনারিওটা কোন স্ট্যাটাসের জন্য কি। এখন আপনারা যদি লাইভ কোনো রিপোর্ট তৈরি করার মতো কোনো ডকুমেন্ট না পান, কোনো ডাটা না পান, দেন আপনারা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করতে পারেন। যে আপনারা যদি চান ফানেল অনুযায়ী এই স্টেজে এইটা, এই স্টেজে এইটা করা উচিত, এটাও যদি লিখে দেন তাহলেও আমি বুঝবো যে আপনারা জানেন কোন ইনিশিয়েটিভ স্টেজে কোনটা আর কি করলে ভালো হবে। আপনারা যদি জানেন তাহলে তো ক্লায়েন্টের স্ট্যাটাস দেখলে আপনাদের জন্য রিপোর্ট লেখা কোনো ফ্যাক্টর না। ওকে। তো এইটাই থাকবে আজকের অ্যাসাইনমেন্ট। আপনারা যার ইচ্ছা হবে লিডের জন্য করবেন, যার ইচ্ছা হবে ই কমার্সের জন্য করবেন, বাট একটা কমপ্লিট গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইনের একটা কমপ্লিট রিপোর্ট ফ্রম একেবারে সিআরও, দেন এক্সিকিউটিভ সামারি, ক্লায়েন্টের ডিটেল, দেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, সিআরও, কনভার্সন ট্র্যাকিং স্ট্যাটাস, ক্যাম্পেইন স্ট্যাটাস, উইথ এই যে লাস্ট সামারি অ্যান্ড ক্যালকুলেশন, কমপ্লিট তৈরি করবেন একেবারে। হ্যাঁ। ওকে। আর নেক্সট ক্লাসটা হবে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের উপর। সেম ওভারভিউ নিয়ে আমরা ক্লাসে শেয়ার করব। ওখানে পারফরমেন্স ম্যাক্সে আমাদের যা যা টপিক ছিল ওইগুলো, মানে অডিট ফ্রেমওয়ার্ক যা যা ছিল ওইগুলোকে হাইলাইট করে আমাদের ক্লাসটা থাকবে, এবং ওই দিন আমরা ক্লাসে হ্যাপি এন্ডিং করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নো মোর টুডে। গুড বাই।